প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। আশা করি থাম্বনেল দেখি বুঝে যাচ্ছ আজকে আমরা কি পড়তে যাচ্ছি। আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ভেক্টর অধ্যায়ের বিগত বছরগুলোতে এইচএসসি বোর্ড পরীক্ষায় যে সৃজনশীলগুলো আসছে তার সমাধান দেখতে যাচ্ছি। এবং আমরা মোটামুটি শিওর যে আমরা যেহেতু ভেক্টর অধ্যায়ের বিগত বছরগুলোতে আসা সবগুলো সৃজনশীলের ব্যাখ্যা সহ সমাধান দেখব, তাহলে তোমাদের কলেজ পরীক্ষা এবং এইচএসসি বোর্ড পরীক্ষা এর বাইরে থেকে আসলে আসার কিচ্ছু নাই, কারণ আমরা আসলে প্রত্যেকটা সৃজনশীলই সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথম যে প্রশ্নটা সলভ করতে যাচ্ছি, এটা বরিশাল বোর্ডে 2017-তে আসছিল। তো এখানে একটা গ্রাফ কিছু একটা দেয়া আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, দেন আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, 3, 1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক আছে 4, 2, -3 বিন্দু দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এমন, আমাদের যে প্রথম প্রশ্নটা, এ বি সংযোগকারী ভেক্টরের মান নির্ণয় করো। এই যে এ বি যে ভেক্টরটা দেখতে পাচ্ছি, এ বি যে দুইটা পয়েন্ট দেওয়া আছে, তাদের সংযোগকারী ভেক্টরের মান নির্ণয় করতে বলছে। তো আমরা জানতাম আমাদেরকে যদি এরকম দুইটা পয়েন্ট দেওয়ার পর ভেক্টরের মান বের করতে বলে, তো আমাদের প্রথম কাজ হবে আগে এ বি ভেক্টরটা নির্ণয় করা। তাহলে চলো এখান থেকে আমরা আসলে এ বি ভেক্টরটা নির্ণয় করি। তো আমরা যদি এ বি ভেক্টরটা নির্ণয় করতে যাই, তাহলে এ বি ভেক্টরটা কীভাবে বের করতে হয়? আমরা জানি বি এর অবস্থান থেকে এ এর অবস্থানটা যদি মাইনাস করে দিই, তাহলে যা আসবে এটি হচ্ছে আমাদের এ বি ভেক্টর। এবং মাইনাস করলে কি আসবে দেখো একটু, 4 থেকে 2 মাইনাস করতে হবে, 4 - 2 আই ক্যাপ প্লাস 2 - 3 ইন্টু হচ্ছে জে ক্যাপ প্লাস -3 - 1 ইন্টু হচ্ছে কে ক্যাপ। কি আসতেছে? এই যে এটার এক্সের শক থেকে এটার এক্সের শকটা বিয়োগ করে আই, দেন 2 - 3 জে, দেন -3 - 1 হচ্ছে কে। এটা কি করতে হয়? আমাদের নিয়মটা কি ছিল? আই হোপ সবাই জানো যে যদি আমাদের এ বি ভেক্টর বের করতে বলা হয়, তাহলে বি এর অবস্থান থেকে এ এর অবস্থানটা মাইনাস করতে হয়। কিন্তু আমাদের যদি উল্টাটা বলতো যে বি এ ভেক্টর বের করতে হবে, তাহলে আমরা আসলে এ এর অবস্থান থেকে বি এর অবস্থানটা মাইনাস করতাম। তার মানে দাঁড়াইলো যে আমাদেরকে যে ভেক্টরটা বের করতে বলবে তার শেষে যেটা বলবে, ধরো বি থেকে এ এর মাইনাস করে দিতে হবে। এখন যদি তারা বি এ বলতো, তাহলে আমরা এ থেকে বি এর অবস্থানটা মাইনাস করে দিতাম। মাইনাস করে দিলে যা আসে এটা একটু লিখে ফেলি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 2 - 4 - 2 মানে হচ্ছে 2 আই ক্যাপ প্লাস প্লাস না, এটা হয়ে যাবে মাইনাস জে ক্যাপ প্লাস এখান থেকে আসবে প্লাস না, এটাও মাইনাস হয়ে যাবে -4 কে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে আমাদের এ বি ভেক্টর। এখন যেহেতু আমাদের বলতেছে যে ভেক্টরের মান নির্ণয়ের কথা, তাহলে আমরা কি করব? আমরা জানি একটা ভেক্টরের মান বের করার উপায় হচ্ছে যে এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে রোড ওভার আই ক্যাপের সহগের বর্গ মানে 2 স্কয়ার প্লাস জে ক্যাপের সহগের বর্গ মানে -1 স্কয়ার প্লাস কে ক্যাপের সহগের বর্গ মানে -4 স্কয়ার। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমরা এইভাবে এ বি ভেক্টরের মান নির্ণয় করতে পারবো। তো আমরা যদি এটা ক্যালকুলেটর চাপি, রোড ওভার কত আসতেছে 4 + 1 মানে 5 প্লাস 16, তো আসতেছে 17 আর 4 রোড ওভার 21। এটি হচ্ছে আমাদের এ বি ভেক্টরের মান। পরের প্রশ্নটা, উদ্দীপকের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ গঠন করবে কি? বিশ্লেষণপূর্বক মতামত করবে। মানে তারা জানতে চাচ্ছে এখানে যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আমি যদি এই পয়েন্টের নাম ও দিয়ে দিই, তাহলে এই যে ও এ বি ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে কিনা এটা আমাদের বের করতে হবে। এখন আমরা জানতাম একটা ত্রিভুজ সমকোণী মানেই হচ্ছে তার একটা কোণের মান 90 ডিগ্রি হতে হবে। ইট মিনস আমাদের আসলে চেক করতে বলতেছে এই যে এখানে ত্রিভুজটা হয়েছে, এটার মধ্যে কোনো একটা কি কিনা, এখানে কোনো একটা 90 ডিগ্রি আছে কিনা, এটা বের করা খুবই সহজ। আমরা চাইলে অনেকভাবে বের করতে পারি। তাহলে চলো কোণেই হিসাব করি। এখানে আমাদের হিসাব অনুযায়ী এইখানে আসলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে না। তাহলে আমাদের হিসাব করতে হবে যে এ কোণের মান কত এবং বি কোণের মান কত, এটা একটু দেখতে হবে চেক করে, এ কোণের মান এবং বি কোণের মান। তো এ কোণের মান এবং বি কোণের মান যদি বের করতে হয়, আমরা যে নিয়মটা জানি, আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে ফার্স্টে চলো আমরা ভেক্টরগুলো একটু খুঁজে বের করি। কী ভেক্টর বের করবো? আমরা ফার্স্টে হচ্ছে ও এ ভেক্টরটা বের করবো। একটু খেয়াল করে দেখো, ও অবস্থান ভেক্টর যেহেতু বলতেছে মূল বিন্দু সাপেক্ষে, তাহলে এখানে যেহেতু 2, 3 আই আছে, তাহলে আমরা জানতাম অবস্থান ভেক্টর মানে হচ্ছে 2 আই ক্যাপ, মানে এই এক্সের শকটা যা থাকবে এত আই ক্যাপ 3 জে ক্যাপ প্লাস অনলি কে ক্যাপ। অনলি কে ক্যাপ মানে বুঝে নিতে হবে আসলে 1 কে ক্যাপ। এটা কেন এমন করতেছি? কারণ এটা আসলে মূল বিন্দুর সাপেক্ষে বের হচ্ছে। মূল বিন্দুর সাপেক্ষে যদি বের করি, তাহলে 2 - 0 মানে অ্যাকচুয়ালি 2 আই ক্যাপ, তাহলে এটা হচ্ছে ও এ ভেক্টর। দেন আমরা যদি ও বি ভেক্টরটা বের করি, তাহলে দেখা যাবে 4 - আই মানে হচ্ছে 4 আই ক্যাপ প্লাস 2 - 0 মানে হচ্ছে 2 জে ক্যাপ -3 - 0 মানে হচ্ছে কে ক্যাপ। এভাবে আমরা ও বি ভেক্টরটাও পেয়ে যাব। আর ও এ ভেক্টরটাতে জানতাম। এখন আমরা যদি এ বি ভেক্টরটা লিখে পারি, যদি এটা একটু আগে লিখে রাখছিলাম, এ বি ভেক্টরটা আসবে 2 আই ক্যাপ প্লাস না জে ক্যাপ
-4 কে একটু আগে যেটা লিখছিলাম আর কি। এখন আমাদের উদ্দেশ্য হবে এই সবগুলো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা। আই হোপ তোমরা সবাই ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারো। আমরা জানতাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স ভেক্টর দুইটার যদি পি কিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে পি ডট কিউ ডিভাইডেড বাই হচ্ছে পি কিউ। মানে এখানে আমি পি কিউ দিয়ে বোঝালাম আর কি, যদিও এখানে পি কিউ বলা উচিত না, কারণ আমাদের ভেক্টরগুলোর আলাদা আলাদা নাম ও এ ও বি এ বি আছে। তো আমরা চাইলে এখন কি করতে পারবো, থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স ধরে নাও আমাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা চলো একটু চেক করি, আর কি চেক করি যে এই দুজনের মধ্যবর্তী কোণ কত। এই দুজনের মধ্যবর্তী কোণ যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, উপরে লিখবো তাদের ডট গুণফল আর নিচে লিখবো আলাদা আলাদা এ এর মান এবং বি এর মান। এইভাবে সবাই একটু প্লিজ চেক করে নাও, আমি আসলে চেক করতে চাচ্ছি না, তাও যদি একটা করে দিতে হয় তোমাদের যারা প্রবলেম হচ্ছে যে কীভাবে পি ডট কিউ করতে হয়। এই দুইটার মধ্যবর্তী কোণ যদি বের করতে হয়, এই দুইটার মধ্যবর্তী কোণ তো হচ্ছে এই জায়গাটা আসবে, এটা আসলে চেক করার দরকার মনে করতেছি না। চলো আমরা এই ও এ ভেক্টর এবং এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করি। মানে হচ্ছে অনেকটা এটা আর কি, আমরা ও এ মানে এই যে ও এ ভেক্টর এবং এ বি মানে এই যে এ বি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ বের করি, এই দুইটার মধ্যবর্তী কোণ বের করি। তো এই দুইটার মধ্যবর্তী কোণ বের করতে হলে উপরে তাদের ডট গুণফল লিখতে হবে। ডট গুণফল মানে হচ্ছে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, দেন 3, -1 মানে হচ্ছে -3, দেন 1, -4 মানে হচ্ছে -4। এটা হচ্ছে আমাদের পি ডট কিউ, আর নিচে হচ্ছে পি কিউর মান আলাদা। পি কিউর মান আলাদা হচ্ছে রোড ওভার, আমি একটু যদি ছোটো করে লিখি, রোড ওভার এই ভেক্টরটার মান আসবে 2 স্কোয়ার। আমরা জানি আই স্কোয়ারের সহগের বর্গ, জে স্কোয়ার সহগের বর্গ প্লাস কে স্কোয়ার সহগের বর্গ। এই যে 2 স্কোয়ার 3 স্কোয়ার 1 স্কোয়ার, দেন পরেরটা হচ্ছে 2 স্কোয়ার 1 স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। সবাই প্লিজ একটু ক্যালকুলেটার চাপি চলো। তাহলে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স, উপরে হতে আসতেছে, উপরে আসতেছে -3 ডিভাইডেড বাই কিছু একটা আসবে, এখানে আসবে 9, 10, 11, 12, 13 আর 14, রোড ওভার 14 ইন্টু এখানে রোড ওভার 16 মানে রোড ওভার 21। ক্যালকুলেটার চাপলে যা আসে তাই, আমার মনে হয় না 90 ডিগ্রি হবে। তো কারণ 90 ডিগ্রি হতে হলে আসলে 0 হতে হবে। তো তার মানে এই দুটোর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি না। সবাই প্লিজ এর পরের বার ও এর সাথে ও বি এর সাথে এ বি এর মধ্যবর্তী কোণ বের করতে হবে, দেখতে হবে যে মধ্যবর্তী কোণটা হতো। তাহলে এই কোণটা আর এই কোণটা দেখে আসলে নিশ্চিত হওয়া যাবে এটা সমকোণী ত্রিভুজ কিনা। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজ তাহলে একটা কোণ হতে হবে 90 ডিগ্রি, আর দুইটা কোণ দেখেই তো বোঝা যায় যে 3 নম্বর কোণটা হতে হবে। এইভাবে আসলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এটা সমকোণী ত্রিভুজ কিনা। আচ্ছা, আমরা এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে এখানে একটা এ ভেক্টর দেওয়া আছে আর একটা বি ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণটা হতো দেওয়া নয়, শুধু বলা আছে আলফা। এদিকে এ ভেক্টরটা এবং বি ভেক্টরটা ক্লিয়ারলি বলা আছে যে এ ভেক্টরটা হচ্ছে 2i + 2j - k এবং বি ভেক্টরটা হচ্ছে 6i - 3j + 2k। প্রথম প্রশ্ন হচ্ছে আলফা এর মান নির্ণয় করো। মানে সেম এখন যে আইডিয়াটা আমরা সলভ করতেছিলাম, জানতে যাচ্ছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হতো। আমরা একটু আগে কি শিখে আসছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স, কি জানতাম, থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স, উপরে হতে হবে তাদের ডট গুণফল মানে এ ডট বি, নিচে হচ্ছে এ এর মান আর সাথে হচ্ছে বি এর মান। তো আমরা যদি বের করতে যাই থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স, চলো আমরা উপরে এ ডট বি বের করি। যদি এ ডট বি বের করি, এই দুটো যদি গুণ করি তাহলে আসবে 12 - 6 প্লাস -2, এই যে 1 × -2 মানে হচ্ছে -2 বাই এ এর মান হচ্ছে রোড ওভার কত আসবে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু হচ্ছে বি এর মান হচ্ছে 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এই যেটা হচ্ছে আলাদা আলাদা মান। এইভাবে আমরা থিটাটা বের করে নিতে পারবো। আচ্ছা, একটু ক্যালকুলেটার চেপে চলো এটা একটু বের করি যে আলফাটা কত আসতেছে। উপরে আসতেছে 8, 12 থেকে 8 গেলে হচ্ছে 4 আর 9 মানে 3 আর 36, এটা একটু ক্যালকুলেটার দিয়ে করি। 36 + 9 + 4 49 মানে 7। এখন যদি আমরা থিটাটা বের করি হচ্ছে 4 ডিভাইডেড বাই 21 দেন cos ইনভার্স আনসার, তাহলে আনসারটা আসবে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 79.01 ডিগ্রি। এই যে আমরা আলফা পেয়ে গেছি। আচ্ছা, আলফা পাইলাম। তারপরের প্রশ্নটা হচ্ছে আলফা এর মানের পরিবর্তন কত হলে, মানে আলফাটা কি পরিমাণ পরিবর্তন করলে এ এর উপর বি এর অভিক্ষেপ 1/4 হবে। আলফা এর মান কি পরিবর্তন করলে এ এর উপর বি এর অভিক্ষেপটা হবে 1/4। আচ্ছা, অভিক্ষেপ জিনিসটা কি? আচ্ছা, আমরা একটু এখান থেকে চিত্র অঙ্কন করে বিষয়টা বুঝতে যাচ্ছি। এখানে তোমরা যদি একটু খেয়াল করো, অভিক্ষেপ কথার অর্থ হচ্ছে আমরা যদি উপর থেকে একটা লাইট ধরি, ধরো এখান থেকে একটা লাইট ধরলাম, এখান থেকে একটা লাইট নিচে পড়তেছে, তো লাইট যদি পড়ে তাহলে এখানে এসে একটা ছায়া পড়বে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে ছায়া পড়বে, কার ছায়া পড়বে? বি এর ছায়া পড়বে। কার উপর? এ ভেক্টরের উপর। এই এ ভেক্টরের উপর এই বি ভেক্টরের একটা ছায়া পড়বে আইসা। এই যতটুকু জায়গা ছায়া পড়বে এটারই বলা হয়, কি বলা হয়? এটারে বলা হয়
এ ভেক্টরের বরাবর বা এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। এখন আমি আসলে এই জায়গাটা কত জানি না, এই জায়গাটা বের করতে বলতেছে। তো তারা বলতেছে যে আলফা এর মানটা কি পরিবর্তন করলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের যে অভিক্ষেপ, বি ভেক্টরের অভিক্ষেপটা কত আসবে? আমরা জানি এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপটা হচ্ছে বি কজ আলফা। এটা হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ বি কজ আলফা। এটা যেন হয় কি হয়, এ এর 1/4। আবার শোনো, এই যে এই অংশটা, এই জায়গাটারে বলা হয় বি কজ আলফা। এখন তোমাদের যদি প্রশ্ন থাকে যে এই জায়গাটা বি কজ আলফা হইলো কীভাবে, তাহলে একদম সহজ উপায় হচ্ছে, ধরে নিচ্ছি এটা আমি জানি না, ধরলাম এটা হচ্ছে এক্স। তাহলে দেখো তো এখানে একটা ত্রিভুজের মতো হয়েছে, এই ত্রিভুজের যদি তুমি কজ আলফা বের করো, কজ কোন দুটো বার অনুপাত, আমরা জানতাম ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে এক্স আর অতিভুজটা হচ্ছে বি। তাহলে কজ আলফা যেগুলো হচ্ছে এক্স ডিভাইডেড বাই, তাহলে এখান থেকে এক্স সমান কি লেখা যাবে? এক্স সমান লেখা যাবে বি কজ আলফা। তাহলে এই জায়গাটারে কি বলা হচ্ছে? বি কজ আলফা। আর এই এক্স বা বি কজ আলফা এই জায়গাটারই বলা হয় এ বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। এ বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ। তাহলে এ বরাবর বি ভেক্টরের অভিক্ষেপটা যদি এক্স হয়, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বি কজ আলফা। তারা বলতেছে যে এই বি কজ আলফা যেন হয় 1/4, মানে এ এর 1/4, 1/4। এ এর উপর বি এর অভিক্ষেপ 1/4 হবে। আশা করি এতটুকু বুঝছো সবাই। এখন এখান থেকে আমাদের আসলে আলফাটা বের করতে হবে। আলফাটা বের করা খুবই সহজ। তাহলে এই হিসাব অনুযায়ী কজ আলফা সমান হতে হবে এ ডিভাইডেড বাই 4 ইন্টু বি। জি, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ এর মান আর নিচে 4টা বি এর মান। তাহলে লিখলাম কজ ইনভার্স, জাস্ট এ এর মান বসাই দিলাম। এখানে এ এর মান কত? এ এর মান হচ্ছে ওই যে এ এর মান বের করা তো খুবই সহজ। এখান থেকে একটু বের করে রেখে দিলাম, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে 4 আর 4 হচ্ছে 8 আর 1 9, তাহলে রুট 9, ইট মিনস হচ্ছে 3। তাহলে এ এর মান হচ্ছে 3। তাহলে আমরা এ এর মান লিখে দিলাম 3, আর বি এর মান লিখবো 4 ইন্টু বি এর মান কত লিখবো হচ্ছে রুট ওভার কত 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। একটু আগে দেখতেছিলাম এটার মান আসে 7, তাহলে এখানে দিলাম 7। তাহলে কজ ইনভার্স এটা কি আগেরটাই চলে আসে নাকি? না, একটু চেঞ্জ হয়েছে মনে হয়। 3 ডিভাইডেড বাই 4 ইন্টু 7 কজ ইনভার্স আনস। এখন হতে হবে, এখন কোণের মানটা পাওয়া গেছে 83.84। আচ্ছা, 83.84 জানি কী ছিল? এতটুকু করলে জানি কী হবে? আমরা যদি কোণের মানটা এত করে ফেলি, এত করি, যদি এত কোণের মানটা যদি এত হয়, তাহলে তাহলে এর উপর বি ভেক্টরের অভিক্ষেপটা হবে 1/4। কিন্তু তারা জানতে চাচ্ছে আলফা এর মানের পরিবর্তন কত, পরিবর্তন জানতে চাইছে। ইট মিনস একটু আগে যে কি জানি একটা আনসার ছিল না, 79 পয়েন্ট, আমি ভুলে গেছি, সরি, 79 পয়েন্ট সামথিং ছিল একটু আগের যে প্রশ্নটা, এটা থেকে এটা মাইনাস করে দিলে একটু খুঁজে বের করতে হবে কি পরিমাণ পরিবর্তন করতে হবে। তারা প্রশ্ন করছে না যে আলফারে কি করতে হবে, তারা জানতে চাচ্ছে আলফা এর মান কত পরিবর্তন হলে এর উপর বি এর অভিক্ষেপ পেতে হবে। ইট মিনস আগের যে আলফাটা ছিল, মানে তারা যে আলফাটা দিয়ে দিছে অলরেডি, এটা থেকে এখন যে আমরা নতুন আলফাটা বের করলাম, এটা মাইনাস করে দিলে যা আসে পরিবর্তনটা বের করতে হবে। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, একটা চিত্র দেওয়া আছে, এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 63.43 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা আবার দেওয়া আছে 30 ডিগ্রি। ইট মিনস পুরোটা কত হবে আমরা বুঝে গেছি, পুরোটা হবে 120 ডিগ্রি। প্রথমটা হচ্ছে চিত্র অনুযায়ী একটি নদী 31 কিলোমিটার প্রশস্ত। একটি ইঞ্জিন বুট আড়াআড়ি পার হওয়ার জন্যে এ হতে অভিন্ন বেগে যাত্রা শুরু করলে তাদের একটি এ বি বরাবর, অপরটি এসি বরাবর। প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছালেও দ্বিতীয়টি ডি বিন্দুতে পৌঁছায়। স্রোতের বেগ দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা, স্রোতের বেগটা দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। এই জায়গাটা একটু খেয়াল করো, এটা চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নদীর প্রস্থ, ইট মিনস ডি। দুইটা ইঞ্জিন বলছে অভিন্ন বেগে। এখানে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। অভিন্ন বেগ মানে হচ্ছে তারা আসলে বললে হয়তো একই বেগে, কিন্তু একই বেগে না বলে বলতেছে অভিন্ন বেগে যাত্রা শুরু করলে যাদের একটি এবি বরাবর, অপরটি এসি বরাবর। প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছালো, দ্বিতীয়টি ডি বিন্দুতে পৌঁছায়। স্রোতের বেগ দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। ওকে, তার মানে একটা আড়াআড়ি মানে ঠিক অপর বিন্দুতে পৌঁছেছে। তার মানে এই যে এ বিন্দুটা দেখতে পাচ্ছ, এখান থেকে আসলে দুইটা নৌকা রওনা দিছে, একটা হচ্ছে এ বি বরাবর, একটা হচ্ছে এসি বরাবর। তাদের বেগ জানি না, তবে দুজনে একই বেগে রওনা দিছে। তো প্রথম যে নৌকাটা যে এবি বরাবর রওনা দিছে, ওর কোণের মান কিন্তু 120 তোমার বুঝে নিতে হবে। 120 কীভাবে হলে আবার একটু বলি। 120 এই জন্যই হয়েছে, এখন তারা এই জায়গাটা বলতেছে 30 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি, তাহলে পুরোটা হচ্ছে 120 ডিগ্রি। আর এখানের এই কোণের মানটা 63.43 দিয়েছে। ইট মিনস দ্বিতীয় যে নৌকাটা এসি বরাবর রওনা দিছে, নৌকা স্রোতে তারে ধাক্কাইয়া ডি বিন্দুতে যা পৌঁছাইছে, এবং যে পৌঁছাইলো যে তার অ্যাঙ্গেলটা হচ্ছে 63.43 ডিগ্রি। প্রথম প্রশ্ন, উদ্দীপক হতে নৌকার অভিন্ন বেগ নির্ণয় করা, মানে নৌকা যে দুইটা অভিন্ন বেগে রওনা দিছে এটা বের করতে হবে। তো আমরা এখান থেকে যেটা করতে পারবো, আমাদের কাছে এরকম একটা আইডিয়া ছিল যে
এই যে প্রথম নৌকাটা এ বি বরাবর রওনা দিছে, তার বেগ যদি আমরা বি অফ বি ধরি, ভি অফ বি ভেলোসিটি অফ বুট, এই কোণটারে যদি ধরি আমরা আলফা, তাহলে এটা আসবে পাই মাইনাস আলফা। ইট মিনস এটা 120 ডিগ্রি বুঝে গেছি, তার মানে এই জায়গাটা শিওর আসবে 60 ডিগ্রি। কেন? কারণ পুরোটা মিলে তো হয় 180, তাহলে খেয়াল করো এটা 120, তাহলে এটা অবশ্যই 60। অথবা এইদিকে দেখো না, এই পুরো কোণটা আমরা যদি এইভাবে চিন্তা করি তাও তো বোঝা যায়। কীভাবে? যে এই জায়গাটা কত, এই জায়গাটা হচ্ছে 90, তার মধ্যে এটা 30 হলে এই জায়গাটা তো 60 ডিগ্রি হবেই। আশা করি এটা বুঝছো, এটা 60 ডিগ্রি যে হবে এটা এমনিতে বোঝা যায়। এখন ভেলোসিটি অফ বুটের তাহলে এই আনুভূমিক উপাংশটা কত আসবে? বি অফ বি কজ 60 ডিগ্রি। এই যে এই বি অফ বি এর আনুভূমিক বরাবর যে উপাংশটা আসবে এটা বি অফ বি কজ 60 ডিগ্রি। আমাদের হিসাব অনুযায়ী এই ভি অফ বি কজ 60 ডিগ্রি এবং স্রোতের বেগ মানে কি ভি অফ টি যেটা, এই দুজন অবশ্যই সমান হতে হবে। এই দুজন যখন সমান তখনই আসলে ও ঠিক অপর পারে পৌঁছাতে পারবে। তোমরা একটু খেয়াল করে দেখো তো, ঠিক আড়াআড়ি পৌঁছানো মানে হচ্ছে এই যে প্রথম নৌকাটা একটা বলা আছে যে প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছাইলো, তাহলে প্রথম নৌকাটা যে আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছাইছে, ইট মিনস অত ন্যূনতম দূরত্বে নদীটা পার হয়েছে। আর ন্যূনতম দূরত্বে পার হওয়ার জন্য আমরা যে একটা কন্ডিশন লিখতাম, তোমাদের মনে আছে কিনা? ন্যূনতম দূরত্বের কন্ডিশন হচ্ছে যে এই স্রোতের বেগটা হতে হবে নৌকার বেগের এই দিকের আনুভূমিক উপাংশের সমান। কেন? কারণ এই স্রোতের বেগটা যত মানে বি অফ টিটা যত, এই নৌকার বেগের আনুভূমিক উপাংশটা যদি তত হয়, এবং যেহেতু তারা ঠিক অপোজিটে ক্রিয়া করতেছে, তাহলে এই বি অফ টি এবং তার আনুভূমিক উপাংশ মানে বিবি কজ আলফা এটা আসলে ক্যান্সেল করে দেবে। এবং এই ক্যান্সেল করার পরেই ও ওর আরেকটা লব্ধি বেগ নিয়ে সোজা অপর পারে যেতে পারবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বি অফ বিটা যেহেতু বের করতে বলছে, সুতরাং ভেলোসিটি অফ বুট ইজ ইকুয়াল টু আসবে বি অফ টি ডিভাইড বাই হচ্ছে কজ 60 ডিগ্রি। তাহলে বি অফ টি এর মান কত রে? বি অফ টি এর মান বলেছে 9 কিলোমিটার পার আওয়ার। আমরা এটারে কিলোমিটার পার আওয়ারে রেখে দিতে যাচ্ছি। এই যে ভেলোসিটি অফ বুট যেটা দেওয়া আছে স্রোতের বেগ 9 কিলোমিটার পার আওয়ার, আর কজ 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে এটা যদি উপরে চলে আসে তাহলে আনসার আসবে 18 কিলোমিটার পার আওয়ার। তার মানে অবশ্যই কী জানি আমরা এখান থেকে কী বের হইলো, নৌকার অভিনয় বেগ কত, মানে যে দুইটা নৌকা রওনা দিছে দুইটারই বেগ হচ্ছে কি 18 কিলোমিটার পার আওয়ার। তার মানে তোমার বুঝে নিতে হবে দুইটা নৌকা আসলে 18 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিছিল। ওকে, দ্বিতীয় প্রশ্ন, নৌকা দুটি একই সময়ে নদী পার হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা এই ক্ষেত্রে জানি যে বাবা অবশ্যই না, নৌকা অবশ্যই দুটো একই সময়ে নদী পার হতে পারবে না, কারণ তারা একই দিকে রওনা দিচ্ছে না। কিছু জিনিস আগে থেকে প্লিজ একটু বুঝে নিতে হবে। মানে এখন তো আর সৃজনশীলে পড়তে এসে যাইয়া তোমার একদম পুরো ঘটনাটা এক্সপ্লেন করা হচ্ছে না। তুমি তো আগেই এটার ঘটনা পড়ে আসতেছো যে কোন দিকে রওনা দিলে কি হয়, ন্যূনতম সময় কি, ন্যূনতম দূরত্ব কি, বা যে কোনো কন্ডিশন কি। আমরা পড়ানোর সময় এটা বলে দিই যে নর্মালি নদী পার হওয়ার জন্য 3টা কেস আসতে পারে। একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার কথা বলতে পারে, ন্যূনতম দূরত্ব সময়ে নদী পার হওয়ার কথা বলতে পারে, আর একটা হচ্ছে বাবা ন্যূনতম দূরত্ব ন্যূনতম সময় কিছু না, আমার নদী পার হরাই দিলেই হবে, এইরকম কিছু কন্ডিশন আছে। আচ্ছা, তো এখানে যে দুইটা নৌকার কথা বলছে, নদীর প্রস্থ হচ্ছে 31 কিলোমিটার, এটা প্রশস্ত। যেহেতু কিলোমিটার পার আওয়ারে আছে, আমরা ব্যাগরে কিলোমিটার পার আওয়ারেই রাখবো। এটা কিলোমিটার আছে, এটাও কিলোমিটার থাকবে, এটারও মিটার নেওয়ার দরকার নাই। আচ্ছা, এখন একজন রওনা দিছিল এই বি বরাবর, এখন যা বলছিলাম আমরা, আর একজন কিন্তু সোজা রওনা দিছে, সোজা রওনাই দিছে এসি বরাবর, ও জায়গায় পৌঁছাইছে আবার এ ডি বরাবর। তার এই কোণের মানটাও আবার দেওয়া আছে 36.43 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কীভাবে বুঝবো যে আসলে কী বলে এটারে নদী পার হইতে কত সময় লাগবে? তাহলে চলো একটু আইডিয়াটা আমরা সলভ করি। এখানে কী কী দেওয়া আছে? ডি মানে কি? ডি হচ্ছে নদীর প্রস্থ 31 কিলোমিটার। দেন ভেলোসিটি অফ বুট কত? দুইজনে তো দেখা যায় যে একই বেগে রওনা দিছিল, দুজনের বেগে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। দুজনের বেগে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি অফ বুট যেটা। ভেলোসিটি অফ টাইড কত? 9 কিলোমিটার পার আওয়ার। 9 কিলোমিটার পার আওয়ার। একটি এবি বরাবর রওনা দিছিল, অপরটি কিন্তু এসি বরাবর যাত্রা শুরু করেছিল। আচ্ছা, একটু খেয়াল করতে হবে যে এসি বরাবর রওনা দিছে, ইট মিনস ও কিন্তু 90 ডিগ্রি কোণে রওনা দিছে, ইট মিনস ও কিন্তু ন্যূনতম সময় নদী পার হবে। আমরা জানতাম আলফার মান যখন 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি কোণে রওনা দিলে কিন্তু ন্যূনতম দূরত্ব নদী পার হয়। 90 ডিগ্রি কোণে রওনা দিলে ন্যূনতম সময়ে নদী পার হয়, 90 ডিগ্রি কোণে রওনা দিলে ন্যূনতম সময়ে নদী পার হয়। তাহলে ফার্স্টে আমরা যেটা করব, আমরা দুইটা পোষণ করে ফেলি। এটা হচ্ছে ন্যূনতম সময়ে, আর আরেকটা হচ্ছে ন্যূনতম দূরত্বে। টাইম বের করার ইকুয়েশন আমি আর মানে নতুন করে লিখতে চাচ্ছি না, মানে বোঝাতে চাচ্ছি না, ডিরেক্ট লিখে ফেলি। ন্যূনতম সময়ে নদী পার হওয়ার সময় টাইম বের করার ইকুয়েশন হচ্ছে ডি ডিভাইডেড বাই ভিভি, মানে ভেলোসিটি অফ বুট ডিরেক্ট। এখানে ডি এর মান হচ্ছে 31,
আর ভেলোসিটি অফ বুট হচ্ছে 18। তাহলে জাস্ট এটা যদি 31 ডিভাইডেড বাই 18 করে দিই তাহলে আনসার আসবে 1.72 আওয়ার। ইট মিনস যে 90 ডিগ্রি কোণে রওনা দিছিল, মানে সোজা এসি বরাবর, যে 90 ডিগ্রি কোণে রওনা দিছিল এসি বরাবর, ওর সময় লাগবে, নদী পার হতে সময় লাগবে 1.72 আওয়ার। অপরপক্ষে ন্যূনতম দূরত্বে যে রওনা দিছিল, মানে যে রওনা দিছিল এ বি বরাবর, তার যদি টাইম বের করতে হয়, তার টাইম বের করার ইকুয়েশন হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই বিবি সাইন আলফা, ডি ডিভাইডেড বাই বিবি সাইন আলফা। তাহলে ডি এর মান হচ্ছে 31, ভেলোসিটি অফ বুট যেটা এটা হবে 18 ইন্টু সাইন আলফার মান হবে 120 ডিগ্রি। তুমি যদি এটা ক্যালকুলেটর চাপো তাহলে দাঁড়াইলো সাইন 120-এর মান আসবে 8.6 ইন্টু হচ্ছে 18, 31 ডিভাইডেড বাই আনস করে দিলে 1.98 কিলোমিটার, 1.98 আওয়ার। এটা এমনিতেই বোঝা যায় যে কার সমান সময় লাগার তো কথা না, যে 90 ডিগ্রি কোণে রওনা দিছে ও ন্যূনতম সময়ে পৌঁছাবে এবং তার সময় লাগবে 1.72 আওয়ার। অপরপক্ষে যে ন্যূনতম দূরত্বের নদী পার হওয়ার জন্য 120 ডিগ্রি কোণে রওনা দিছিল তার সময় লাগবে 1.98 আওয়ার। তাহলে অবশ্যই সময়ের মান সমান না। জানতে চাচ্ছিল নদী অপর পারে পৌঁছাবে কিনা, নৌকা দুটি একই সময়ে নদীর অপর পারে পৌঁছাবে কিনা। উত্তর হচ্ছে যে না, যে 90 ডিগ্রি কোণে রওনা দিবে ও আগে পৌঁছাবে। চলো আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একজন গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো। আমরা যারা আপেক্ষিক বেগ পড়ছি তারা এই জিনিসটার মানে আশা করি বুঝি, যে চলতে দেখলো ইট মিনস পূর্ব দিকে ঠিকই একটা গাড়ি চলতেছিল, কিন্তু এই যে গাড়ি চলতেছিল ও দেখতেছে একটা ট্রাক নাকি উত্তর দিকে যাচ্ছে, উত্তর দিকে ঘন্টায় তার দ্বিগুণ বেগে যাচ্ছে, মানে প্রায় 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ও দেখতেছে এটা, ইট মিনস এটা হচ্ছে কারের সাপেক্ষে ট্রাকের বেগ। ট্রাক আসলেই 80 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে এটা এখানে বলে দেওয়া নাই। গাড়ির চালক দেখতেছে ট্রাকটা তার দ্বিগুণ বেগে যাচ্ছে, দেখতেছে মানে গাড়ির চালকের সাপেক্ষে ট্রাকের বেগ তার দ্বিগুণ মানে 80। পূর্ব দিক হচ্ছে ধনাত্মক x অক্ষ বরাবর বলতেছে, আর উত্তর দিক হচ্ছে ধনাত্মক y অক্ষ বরাবর বিবেচনা করার কথা তারা বলতেছে আর কি। তো আমরা যেটা করতে পারি, সবাই প্লিজ এটা একটু দেখো কি বলা যায়। রাইট, ওকে। তো তারা বলতেছে যে ধনাত্মক x অক্ষ বরাবর হচ্ছে পূর্ব দিক বিবেচনা করার কথা তারা বলতেছে, এটা হচ্ছে পূর্ব, আর ধনাত্মক y অক্ষ বরাবর এটা হচ্ছে উত্তর। তাহলে এটা অবশ্যই পশ্চিম, এটা দক্ষিণ, এটা বলার দরকার পড়ে না। আচ্ছা, এখন দেখো ট্রাকটির প্রকৃত কোন দিকে চলছিল, ট্রাকটি প্রকৃত কোন দিকে চলছিল এটা বের করতে হবে। আর আমাদের যেটা বুঝতে হবে যে এই যে পূর্ব দিক, এটা ডিরেক্ট কারের বেগ 40 ঘন্টায় 40 কিলোমিটার, মানে 40 কিলোমিটার পার আওয়ার। গাড়িটা ডিরেক্ট পূর্ব দিকেই চলতেছিল, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, গাড়িটা ডিরেক্ট পূর্ব দিকেই চলতেছিল। অপরপক্ষে এই যে পূর্ব দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, এই গাড়িটা একটা ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো, মানে ও তাহলে এটা আসলে কি, এই যে 40-এর দ্বিগুণ মানে 80, এই 80টা আসলে কি, এটা কি শুধু ট্রাকের বেগ, না ট্রাকের সাপেক্ষে কারের বেগ, নাকি কারের সাপেক্ষে ট্রাকের বেগ? সো বোঝা যাচ্ছে যে একজন গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাককে চলতে দেখলো, তার মানে গাড়ির চালক দেখছে, ইট মিনস কারের সাপেক্ষে ট্রাকের বেগ। এটা বলা হয় ভি অফ টিসি, ভি অফ কি বলা হবে, টিসি। সো আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি তাহলে দেখবা যে আমরা এখান থেকে যা বুঝতেছি, একটু যদি উপরে উঠাই, আমরা এখান থেকে যা বুঝতেছি যে বি অফ আমাদের কাছে এরকম আপেক্ষিক বেগের একটা এরকম আছে, এরকম যে বি অফ টিসি ইজ ইকুয়াল টু ভি অফ টি মাইনাস ভি অফ সি, মানে অবশ্যই ভেক্টর সাইন দিতে হবে। ভি অফ টিসি বলতে বোঝায় কারের সাপেক্ষে ট্রাকের বেগ, পিছনে যেটা থাকবে এটা হচ্ছে তার সাপেক্ষে, আর সামনে যেটা থাকবে এটা হচ্ছে তার বেগ। তাহলে কারের সাপেক্ষে ট্রাকের বেগ ইট মিনস ভি অফ টি মাইনাস ভি অফ সি, এটা অবশ্যই ভেক্টরের বিয়োগ। তাহলে এই নিয়ম অনুযায়ী আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যদি শুধু ভি অফ টিটা বের করতে হয় তাহলে চলো সির এই পাশে নিয়ে আসি। তাহলে এটা যেহেতু মাইনাস, এটা এই সি ভি অফ সি যেটা এটি পাশে এসে মাইনাস হয় প্লাস হয়ে যাবে। তাহলে ভি অফ টিসি
প্লাস বি অফ সি, এই যে মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে গেছে। এবং এই ইকুয়েশনটা আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা যদি ট্রাকের প্রকৃত বেগ মানে ভি অফ টি বের করতে যাই, তাহলে এটা হবে ভি অফ টি সি এবং বি অফ সি তাদের সমষ্টি সমান। কার কার সমান? বি অফ টি যেটা মানে ট্রাকের বেগ হবে বি অফ টি সি এবং বি অফ সি এই দুইটা সমষ্টি সমান বা লব্ধির সমান, ভেক্টরের লব্ধি আর কি, এটা বীজগাণিতিক লব্ধি না। তাহলে এখন এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে বি অফ সি হচ্ছে পূর্ব দিকে আর ভি অফ টি সি হচ্ছে উত্তর দিকে, তাহলে দুইটার মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি। এবং আমাদেরকে যদি এখন ভি অফ টি এর মান বের করতে হয়, ও ভি অফ টি এর মান বের করতে বলতেছে না তো, আচ্ছা লিখাই ফেলি, যদি মান বের করতে বলতো তাহলে দুইটা ভেক্টর যদি লম্ব বরাবর কি হয় তাহলে আনসারটা আসতো এটা যেহেতু 40 আর এটা তার দ্বিগুণ বেগে মানে এটা হচ্ছে 80, তাহলে আনসারটা আসতো 80 স্কোয়ার আর 40 স্কোয়ার এর বর্গের সমষ্টির রুট ওভারের সমান। যা আসতেছে এটা হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ। সরি, আসলে তারা ট্রাকের প্রকৃত বেগ জানতে চাচ্ছিল না। আচ্ছা যাই, যদি জানতে চাইতো তাহলে আমরা এইভাবে ট্রাকের প্রকৃত বেগ বের করতে পারতাম। এখন আমাদের ট্রাকের প্রকৃত বেগটা বের করার দরকার নেই, আমরা দিক বের করতে হবে। তো দিক বের করার সময় আমরা যেটা করতে পারি, দিক বের করার সময় আমরা যেটা করতে পারি, এই ইকুয়েশন থেকে আমরা মোটামুটি এটা সিদ্ধান্ত নিতে পারবো, এই ইকুয়েশন থেকে স্পষ্টত এটা সিদ্ধান্ত নিতে পারবো যে বি অফ টি যেটা এটা হচ্ছে বি অফ টি সি এবং বি অফ সি এর লব্ধির সমান। তাহলে এটা যেহেতু বি অফ সি, এটা যেহেতু বি অফ টি সি, তাহলে লব্ধিটা শিওর এদিকেই কোথাও আছে, মানে এটি হচ্ছে বি অফ টি। এখন এটার দিক যে অ্যাকচুয়ালি কোন দিকে এটা আমরা জানি না, তো আমরা ধরে নিচ্ছি এইটা বি অফ সি এর সাথে মানে কারের বেগ বা পূর্ব দিক, কারের বেগ মানেই তো পূর্ব দিক, এই পূর্ব দিকের সাথে থিটা ডিগ্রি কোণে ক্রিয়ারত ধরে নিচ্ছি। তাহলে আমাদের হিসাব অনুযায়ী একটা লব্ধির দিক নির্ণয়ের সূত্র কি ছিল? tan থিটা ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল তারা রাখতে হবে সিঙ্গেল, মনে আছে কিনা? তাহলে আমরা যেহেতু লব্ধির সাথে বি অফ সি এর সাথে কোনটা উৎপন্ন মানে কারের বেগ বা পূর্ব দিকের সাথে কোনটা উৎপন্ন করতেছি, তাহলে এখানে আমরা আগে এটা রেখে দিলাম। তাহলে উপরে আসবে বি অফ টি সি সাইন 90 প্লাস বি অফ টি সি কজ 90। তো এখানে আবার যদি বলা হয় যে 90 জিনিসটা কোথা থেকে আসলো, দেখো পূর্ব দিক এবং উত্তর দিক মানে আমাদের যে দুইটা ভেক্টর বি অফ সি এবং বি অফ টি সি তাদের মধ্যবর্তী কোণ কত এটা আমরা বলে দিবে না। এই পূর্ব দিক এবং উত্তর দিকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা আমরা এমনিতেই জানি, তাই আমাদের এটা আগে থেকেই বুঝে নিতে হবে যে বি অফ টি সি এবং বি অফ সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা এখান থেকে অবশ্যই যেটা করতে পারবো সাইন 90 কজ 90 বসে অবশ্যই এটা বের করতে পারবো। আমি যদি একটু ক্যালকুলেটার চাপি, 10 যেগুলো বি অফ টি সি বা ট্রাকের বেগ যেটা কারের সাপেক্ষে ট্রাকের বেগ যেটা এটা হচ্ছে 80 আর সাইন 90 হচ্ছে 1, এটা লিখতে হবে না। বি অফ সি মানে হচ্ছে 40 আর এখানে কজ 90 এটা হয়ে যাবে 0, তাই এটাও লিখতে হবে না। তাহলে আনসারটা আসলে 40/80, তাহলে 40 ডিভাইডেড 80 ডিভাইডেড বাই 40 আর এটা হচ্ছে tan ইনভার্স আনস, তাহলে tan ইনভার্স আনস তাহলে আনসারটা আসবে 63.43। কিন্তু এখানে হচ্ছে আসল ঝামেলাটা, তুমি জাস্ট এইভাবে ডিরেক্ট আনসার লিখে দিতে পারো না। ধরে নাও এই 63.43 ডিগ্রি আসার পর তুমি যদি ডিরেক্ট লিখে দাও যে আচ্ছা ট্রাকটা 63.43 ডিগ্রি কোণে চলতেছিল, তাহলে হবে না। কারণ তুমি যদি শুধু এটা লিখো 63.43 ডিগ্রি কোণে চলতেছিল, এটা আসলে কোন দিকে কার সাথে কোন ঘরে চলতেছিল এটা আসলে বোঝা যায় না। এই জন্য আমরা যেটা করব, ডিরেক্ট থিটার মান যা আসবে এটা দিয়ে আনসার বলে দিব না। আবার বলি, এখান থেকে থিটার মান যা আসবে এখান থেকে এটা বললে হবে না যে এত ডিগ্রি কোণে ক্রিয়ারত, তখন আমাদের বলে দিতে হবে কার সাথে কোন দিকে একদম ক্লিয়ারলি যদি বুঝতে হয়। তখন দেখো আমরা কি ধরছিলাম যে পূর্ব দিকের সাথে, তখন আনসারটা হবে পূর্ব দিকের সাথে 63.43। ও এটাও এনাফ না, ঠিক এইভাবে দিলে হবে না। কারণ এখন যদি কেউ শুধু বলে, যদি শুধু এতটুকু বলে যে পূর্ব দিকের সাথে, যদি কেউ এতটুকু শুধু বলে যে পূর্ব দিকের সাথে 63.43 ডিগ্রি কোণে চলতেছে, তাহলে কিন্তু হবে না। পূর্ব দিকের সাথে 63.43 ডিগ্রি কোণে জাস্ট এতটুকু বলে দিলে হবে না। তখন আমাদের কি করতে হবে, আমাদেরকে বলতে হবে যে পূর্ব দিকের সাথে, এটা বলে অসুবিধাটা কোন জায়গায়? শুধু যদি কেউ বলে যে পূর্ব দিকের সাথে 63.43 ডিগ্রি চলতেছিল, তাহলে তো এটা এদিকে না গিয়ে এদিকেও হতে পারে, এদিকেও তো 63 হয়ে যেতে পারে। তাই আগেই যেটা বলতে হবে যে আমরা জানি এই যে পূর্ব দিকটা দেখতে পাচ্ছ এটার বলা হয় উত্তর পূর্ব দিক। কি? উত্তর পূর্ব দিক। হ্যাঁ, তাহলে এইভাবে বলতে হবে যে ট্রাকটি উত্তর পূর্ব দিকের সাথে উত্তর পূর্ব দিকে সাথে বলতে হবে না, উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিক মানে হচ্ছে এই জায়গাটা বোঝায় উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিকে পূর্ব দিকের সাথে 63.43 ডিগ্রি কোণে চলতেছিল। আশা করি বুঝছো। চলো আমাদের পরবর্তী প্রশ্ন যাই। এখানে 3টে ভেক্টর দেওয়া আছে। ও আমাদের এটা তো আগে আরেকটা প্রশ্ন রয়েছে, এটা তো আরও বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা আশা করি এটা বুঝছো, এটা বাদ। পরে
ট্রাক ও গাড়ির প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা, বা এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রাক ও গাড়িটির প্রকৃত বেগ যে তলে অবস্থিত, ইয়েস আমাদের প্রকৃত বেগটা তাহলে লাগছে, যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। সবাই প্লিজ মনোযোগ দিয়ে শুনো, আমাদের এখানে অনেক কাজ আছে, চলো এটা ভালোভাবে বুঝে সলভ করি। আমি আবার ওই ফ্রেমটা ড্র করাচ্ছি, 1 মিনিট সবাই ওয়েট করো। তো আমরা কি জানতাম যে ধনাত্মক x অক্ষ বরাবর মানে হচ্ছে পূর্ব দিক, আর ধনাত্মক y অক্ষ বরাবর মানে হচ্ছে উত্তর দিক, তাহলে এটা আসবে পূর্ব, এটা আসবে তাহলে পশ্চিম, আর এটা আসবে তাহলে দক্ষিণ। এখন একটা ভেক্টর ভেলোসিটি অফ কার যেটা ও ডিরেক্ট কোন দিকে আছে, ভেলোসিটি অফ ট্রাক যেটা, ভেলোসিটি অফ কার যেটা এটা ডিরেক্ট পূর্ব দিকে আছে, তাহলে এটার মান আমরা কত লিখতে পারবো, এটার মান লিখতে পারবো ভি অফ সি যেটা এটা ডিরেক্ট হচ্ছে 40। আমি আর ইউনিট লিখতেছি না বারবার। অপরপক্ষে দিস ইজ ভি অফ টিসি মানে হচ্ছে কারের সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে এটা হচ্ছে ভি অফ টিসি। আর আরেকটা আমি একদম এখনই রেখে দিই, এটা হচ্ছে যে ভি অফ টি ধরে নাও, এটা হচ্ছে ভি অফ টি। তাহলে আমরা এখান থেকে কী জানতাম যে এটা হচ্ছে তার দ্বিগুণ বেগে, ইট মিনস ভি অফ টিসি যেটা এটা হবে 80, আর ভি অফ টি যেটা ট্রাকের প্রকৃত বেগ আসবে রোড ওভার 40 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার। আচ্ছা এটা একটু ক্যালকুলেটার যাবি তো, 40 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার সাথে একটা রোড ওভার আছে, ইট মিনস 89। আবার দেখি তো, 40 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার রোড ওভার আনস, এটা আসবে 89.44 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা আশা করি এতটুকু সবাই বুঝছো। এখন আমাদেরকে যেটা বের করতে বলতেছে যে আমাদের তো এই অ্যাঙ্গেলটাও বের করতে হবে। অ্যাঙ্গেলটা মনে হয় একটু আগে বের করে ফেলছিলাম, 63 পয়েন্ট জানি কত ছিল, আচ্ছা কিছু একটা ছিল, এটা বের করতে একটু আগে বের করছিলাম, আবার বের করবো। এখন আমরা কি বের করতে যাচ্ছি এটা একটু শোনো আগে। আমরা আসলে এখন কি বের করতে যাচ্ছি, আমাদের বের করতে বলতেছে, সবাই যদি প্রশ্নটা দেখি, ট্রাক ও গাড়িটির প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। কার এইদিকে, ট্রাক এইদিকে, তার উলম্ব দিকে, এই যে এটা হচ্ছে তার উলম্ব দিক, এইদিকে একটা একক ভেক্টর বের করতে বলছে, মানে সহজ কথায় লম্ব একক ভেক্টর বের করতে বলছে। তাহলে আমাদেরকে এই কারের বেগ যেদিকে এবং ট্রাকের বেগ যেদিকে তার লম্ব দিকে একটা একক ভেক্টর বের করতে বলছে। তো আমরা যদি এখানে এটার ভেক্টর ফরম্যাটে নিতে যাই, তাহলে ভি অফ সি এর যে ভেক্টর এটা লিখতে হবে 40 × i ক্যাপ, কারণ তারা স্পষ্টতই বলে দিছিল যে এটা হচ্ছে ধনাত্মক x অক্ষ বরাবর, আর আমরা জানতাম x অক্ষ বরাবর যে আয়ত একক ভেক্টরগুলো এটা i ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তার মান হচ্ছে 40, কিন্তু এটা x অক্ষ বরাবর তাই এটা বলা হচ্ছে 40 × i ক্যাপ। আচ্ছা এখন এটার মান যদি আমরা হিসাব করি, এটার মান আসতেছে 89.41 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ভেলোসিটি অফ ট্রাক যেটা, ভেলোসিটি অফ ট্রাক। এখন এটা হচ্ছে 63 পয়েন্ট, আমি একটু ক্যালকুলেটার চাবি আবার, এটা হচ্ছে 10 ইনভার্স মেবি হাফ ছিল নাকি 2 ছিল, 10 ইনভার্স 2 ছিল, হ্যাঁ 10 ইনভার্স 2, 63.43 ডিগ্রি, 63.43 ডিগ্রি। এখন এটার যদি আমরা উপাংশে বিভাজিত করতে যাই, তাহলে তোমাদের মনে আছে কিনা যে দেখো একটা ভেক্টর হচ্ছে, আমি এটা এখানে দেখাই, একটা ভেক্টর হচ্ছে 89.44, এই ভেক্টরটা আনুভূমিকের সাথে কোণ উৎপন্ন হচ্ছে 63.43, বা x অক্ষ বরাবর কোণ উৎপন্ন হচ্ছে এত, তাহলে x অক্ষ বরাবর তার উপাংশ যদি বের করতে যাই তাহলে আসবে 89.44 ইন্টু cos 63.43, আনসার আসবে 40। তার মানে x অক্ষ বরাবর তার উপাংশ হচ্ছে 40। আচ্ছা এখন যদি y অক্ষ বরাবর উপাংশ বের করতে যাই তাহলে 89.44 ইন্টু হচ্ছে আবার সাইন 60 ডিগ্রি নিতে হবে, সাইন 63.43, আনসারটা আসবে প্রায় 80। আচ্ছা তোমরা যারা বুঝছো না তাদেরকে আমি আবার একটা আইডিয়াটা বলে দিই যে এখানে আমি কি করছি। আমরা জানতাম আমাদের কাছে যদি পি নামক একটা ভেক্টর থাকে তাহলে তার আসলে অসংখ্য উপাংশ আছে, একটা ভেক্টরের আসলে অসংখ্য উপাংশ আছে,
কিন্তু আমাদের পরিচিত দুটি উপাংশ হচ্ছে আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। এখন যদি আমরা এই পি ভেক্টরের এই আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ বের করতে যাই, তাহলে যেহেতু কোনটা আনুভূমিকের সাথে দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই হবে পি কস থিটা, এবং যার সাথে থিটাটা থাকবে না এটা হবে অবশ্যই পি সাইন থিটা। তাহলে কি বলছিলাম, যার সাথে থিটা থাকে এটা কি, যার সাথে থিটা থাকে এটা হচ্ছে পি কস থিটা, যার সাথে থিটাটা থাকে না এটা হচ্ছে পি সাইন থিটা। তাহলে আমাদের ভেক্টরটা হচ্ছে পি, ও আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে পি কস থিটা, উলম্বের সাথে যে কোণ উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে পি সাইন থিটা। তাহলে সেম আমাদের যে এখানের যে ভেক্টরটা এটা হচ্ছে 89.44, এটা আনুভূমিকের সাথে 63.43 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে আমি কি লিখতে হবে, 89.44 ইন্টু হচ্ছে cos 63.43 মানে cos থিটা, আর এটা কি আসবে পি সাইন থিটা, ক্যালকুলেটর চাপলে তুমি এটা পেয়ে যাবে। তার মানে এই যে ট্র্যাকের বেগ তার আনুভূমিক বরাবর উপাংশ হচ্ছে 40 আর উলম্ব বরাবর উপাংশ হচ্ছে 80। তাহলে আমরা ভেলোসিটি অফ ট্র্যাক যেটা এটা লিখতে পারবো এক্স অক্ষ বরাবর 40, তাহলে 40i প্লাস ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ হচ্ছে 80, তাহলে 40 ইন্টু জে ক্যাপ, কারণ আমরা জানতাম ওয়াই অক্ষ বরাবর যে আমাদের একক ভেক্টরটা খাস করে এটা হচ্ছে জে ক্যাপ, তাহলে 40i ক্যাপ প্লাস 80 জে ক্যাপ। তোমরা যেটা করতে পারো এই ভেক্টরটার মান বের করতে পারো, কইটা দেখবা যে এই যে এটাই তো আসবে, শিওর এটাই আসবে। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এই যে ট্র্যাকের বেগ এটারে আমরা ভেক্টর ফরম্যাটে লিখলাম, এত আই এত, এটা কীভাবে বের হয়েছে, এটা আসলে ওই উপাংশের নিয়ম অনুযায়ী বের হয়েছে। আমাদের ট্র্যাকের যে বেগটা মানে প্রকৃত বেগ আমরা যেটা বের করছি তার এই ট্র্যাকের বেগের আনুভূমিক উপাংশ বের করছি, বের করে লিখছি এত ইন্টু আই, এই আই দ্বারা বোঝানো হচ্ছে এটা এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক, সিমিলারলি এত জে বা উলম্ব বরাবর উপাংশ, তাই লিখছি 80 ইন্টু জে। এখানে এত ঝামেলা বাঁধানো যাবে না, এতটুকু আশা করি সবাই বুঝছো। এখন আমাদের যেটা উদ্দেশ্য, আমরা যেটা বের করতে যাচ্ছি, আমরা তো এই যে কারের প্রকৃত বেগ মানে 40i ক্যাপ এবং ট্রাকের প্রকৃত বেগ মানে 40i ক্যাপ প্লাস 80 জে ক্যাপ, তার উলম্ব দিকে একটা একক ভেক্টর বের করতে যাচ্ছি। আমরা জানি উলম্ব একক ভেক্টর বা লম্ব একক ভেক্টর বের করতে হলে ফার্স্টে আমাদের যেটা করতে হয়, আমাদেরকে ফার্স্টে লম্ব ভেক্টর বের করতে হবে, আর লম্ব ভেক্টর বের করার পর তার উলম্ব ভেক্টর বের করতে হবে। তাহলে চলো আমরা ফার্স্টে লম্ব ভেক্টরটা বের করি। মানে সহজ কথায় এই আমরা ক্রস করি, ক্রস কারে ক্রস করবো, বি অফ সি বা বি অফ ধরে নাও বি অফ সি ক্রস বি অফ টিসি। আচ্ছা, এই ক্ষেত্রে বি অফ টিসির আগে লিখলে কোনো অসুবিধা নেই, কারণ তারা জাস্ট উলম্ব একক ভেক্টর বের করতে বলতেছে, কোনটা থেকে কোনটা এটা ক্লিয়ারলি বলে নাই। মানে আমাদের কি বি অফ টিসি থেকে বি অফ টিসি এর দিকে ঘুরতে হবে, বি অফ টি এর দিকে ঘুরতে হবে, নাকি বি অফ টি থেকে বি অফ সি এর দিকে ঘুরতে হবে, এইসব কিছু বলে নাই। সরি, এটা টিসি হবে না, এটা অনলি টি হবে, কারণ আমাদের তো এখন কারের বেগ এবং ট্রাকের বেগ নিয়ে কাজ করা উচিত। আচ্ছা, তো আমরা যদি এখন এটা বের করে ফেলি, কি লিখতে হবে, ক্রস করার নিয়মটা কি ছিল, আই ক্যাপ দেন জে ক্যাপ দেন কে ক্যাপ, তারপর প্রথম যে ভেক্টরটা আছে কারের বেগ জাস্ট 40i ক্যাপ, তাহলে এখানে লিখবো 40, দেন এটা 0, দেন এটা 0, দেন জে টি এর যে ট্রাকের যে প্রকৃত বেগ এখানে অবশ্যই ভেক্টর সাইন দিতে হবে 40i ক্যাপ, তার মানে 40, এটা আসবে 80, এটা আসবে 0। আমরা ক্রস কেন করতেছি, তোমাদের যদি প্রশ্ন থাকে ক্রস কেন করতেছি, কারণ আমরা জানি ক্রস করার পর যে ভেক্টরটা আসে এটা হচ্ছে লম্ব ভেক্টর। লম্ব ভেক্টর বের করার পর আমরা তার মান দিয়ে ভাগ করে দেবো, তাহলে লম্ব ভেক্টরে তার মান দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় এটার বলা হয় লম্ব একক ভেক্টর। আবার বলি, লম্ব ভেক্টরে তার মান দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তারে বলা হয় লম্ব একক ভেক্টর। তাহলে আমরা যদি এখন এটা লম্ব ভেক্টরটা বের করতে চাই, তাহলে ফার্স্টে লিখলাম আই ক্যাপ, এই যে আই ক্যাপ। আমরা কি জানতাম যে ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী যারে লিখবো মানে যে অংশটা লিখবো তার সারি এবং কলাম বাদ দিয়ে দিতে হয়, তাহলে সারি এবং কলাম বাদ দিয়ে দিয়ে দেখবা যে এটার সাথে এটা গুণ হলে 0, আবার এটার সাথে এটা গুণ হলে 0। তার মানে আই ক্যাপ আসলে থাকতেছে না, এটা আসলে চলে যাবে, কারণ এটা হচ্ছে 0 - 0, এটা তো চলেই যাবে, এটা আমি লিখতেই চাচ্ছি না, এটা বাদ। আচ্ছা, তাহলে এটা যদি বাদ হয় এর পরের অংশটা দেখো। এখন তাহলে আমরা একটু জে দিয়ে দেখি কি আসে। সরি, আচ্ছা, তাহলে এখন লিখলাম মাইনাস জে ক্যাপ। কেন মাইনাস জে ক্যাপ, কারণ প্রথমে আই লিখতে হয়, তারপরে প্লাস লিখতে হয়, তারপরে একটা মাইনাস, তারপরে আবার প্লাস। এখন যদি আমরা সেম সারি এবং কলাম বাদ দিয়ে দিই, তাহলে এটাও দেখা যাচ্ছে 40-র সাথে 0 গুণ করে 0, মাইনাস 40-র সাথে 0 গুণ করে 0, তাহলে আসলে জেও থাকবে না, তাহলে জেও বাদ। আমরা চলো এর পরেরটাতে যাই। তাহলে আমরা যদি এখন তাহলে লিখি কে ক্যাপ, এটা আবার প্লাস কে ক্যাপ, তাহলে 0 ইন্টু 0 হয়ে গেছে, আই ইন্টু এটাও 0 হয়ে গেছিলো, জে এটাও 0 হয়ে গেছিলো। এখন কে যদি হিসাব করি, কে এর যদি সারি এবং কলাম বাদ দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে 40-র সাথে 80, এটা গুণ করে কিছু একটা নাম্বার পাওয়া যাবে। তাহলে 40 ইন্টু 80, এটা যদি গুণ করি 40 ইন্টু হচ্ছে 80, আনসার পাওয়া যাবে 3200, বাহ 3200, মাইনাস এটার সাথে এটা গুণ হলে তো 0, -0। তার মানে আমরা ফাইনালি যে লম্ব ভেক্টরটা পাইলাম এটা হচ্ছে 3200 ইন্টু হচ্ছে কে ক্যাপ। এইটারে কি বলা হবে, এটা হচ্ছে আসলে বি অফ সি ক্রস বি অফ টি। ইট মিনস কারের বেগ এবং ট্রাকের বেগের যে লম্ব ভেক্টরটা এটা হচ্ছে 32 কে ক্যাপ। এটা অনলি লম্ব ভেক্টর, নট লম্ব একক ভেক্টর। তাহলে আবার বলতেছি, কারের বেগ এবং ট্রাকের বেগ এর যে লম্ব ভেক্টরটা এটা হচ্ছে 3200 কে ক্যাপ, এটা জাস্ট লম্ব ভেক্টর। এখন যদি আমরা এই লম্ব ভেক্টরে
লম্ব ভেক্টর রে, মানে আমি যদি একটু লিখে প্রকাশ করতে চাই, আরে ভাই কি হইতেছে, আমরা যদি একটু লিখে প্রকাশ করতে চাই, আমরা জানতাম যে কোনো একটা ভেক্টরে ধরে নাও বি অফ সি ক্রস বি অফ টি, এই ভেক্টরটারে যদি তার মান দিয়ে ভাগ করে দিই, এই ভেক্টরটারে যদি তার মান দিয়ে ভাগ করে দিই, তাহলে যা আসে এটারই বলা হয় লম্ব একক ভেক্টর, এটারে ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দাঁড়াইলো এই ভেক্টরটা আসতেছে 3 2 0 0 কে ক্যাপ, আর তার মান আসতেছে 3 2 0 0। এটা তো আর মান বের করতে হয় না, আমরা জানতাম এই আয়ত একক ভেক্টরগুলোর সাথে যেটা থাকে এটাই হচ্ছে তার মান নির্দেশ করে। তাহলে যদি তার মান দিয়ে ভাগ করে দিই তাহলে 3 2 0 0, তাহলে আমাদের ফাইনালি যে আনসারটা আসতেছে অনলি কে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে আমাদের ওই ভেক্টর, যে ভেক্টরটা কারের বেগ কি, কারের বেগ মানে কি, হ্যাঁ ভি অফ সি, আর ট্রাকের বেগ মানে ভি অফ টি, তাদের লম্ব একক ভেক্টর বা উলম্ব দিকে একক ভেক্টর। দেখো জানতে চাচ্ছিল ট্রাকও গাড়িটির প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা, এটি হচ্ছে একক ভেক্টর নির্ণয়ের উপায়। আশা করি এতটুকু বুঝছো। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্নে আমাদের থেকে প্রথমেই তিনটা ভেক্টর রাশি যথাক্রমে দেওয়া আছে। এ সমান হচ্ছে 4i + 3j + 5k, এবং বি সমান দেওয়া আছে 2i + j + 2k, এবং সি দেওয়া আছে x² y y² z j ক্যাপ z² x ইন্টু হচ্ছে k ক্যাপ। এখানে ক্যাপ সাইনগুলো দেওয়া নাই, একটু বুঝে নিতে হবে। আচ্ছা, উদাহরণস্বরূপ এ ও বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একটি ভেক্টর নির্ণয় করো। আমরা মাত্র যেটা করছিলাম, এটা মাত্র যেটা করে আসছি, লম্ব ভেক্টর বলতেছে এ ও বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একটি ভেক্টর নির্ণয় করো। লম্ব দিকে, জাস্ট লম্ব দিকে আমাদেরকে একটা ভেক্টর বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানা দরকার, এই যে আমাদের লম্ব দিকে একটা ভেক্টর বের করতে বলতেছে, এই যে আমাদেরকে লম্ব দিকে ভেক্টর বের করতে বলতেছে, এখানে শুধু লম্ব ভেক্টরটা বের করলেই হবে। এখানে কিন্তু কোথাও লেখা নাই যে লম্ব একক ভেক্টর, শুধু বলতেছে লম্ব ভেক্টরটা কি হবে। তো লম্ব ভেক্টর মানে কি, আমরা যদি এ ক্রস বি বের করে ফেলি তাহলে তো তার লম্ব ভেক্টরটা চলে আসবে। আচ্ছা, আমি একটু দেখাই দিই কি আসবে তাহলে, আই ক্যাপ জে ক্যাপ এন্ড কে ক্যাপ। দেন আই ক্যাপের সহগটা কি আছে, প্রথম যে ভেক্টরটা আছে তার সহগগুলো লিখতে হবে। প্রথম ভেক্টরটা হচ্ছে এ, দেন এ এর সহগটা কি 4, দেন 3, দেন এটা হচ্ছে 5, দেন বি যে ভেক্টরটা আছে এটা লিখতে হবে। বি হচ্ছে কি 2, দেন জে ক্যাপ মানে 1, কে ক্যাপ মানে হচ্ছে 2। এখন যদি তার নির্ণায়কের মান বের করি তাহলে ফার্স্টে দিলাম আমরা একটা আই ক্যাপ, দিলাম আই ক্যাপ, এই যে আই ক্যাপ দেওয়ার পর তার সারি কলাম বাদ, 3 দুগুণে 6 মাইনাস 5 একে 5 মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ দেওয়ার পর এই যে জে ক্যাপ, সারি এবং কলাম বাদ, সারি এবং কলাম বাদ, 4 দুগুণে 8 মাইনাস 5 দুগুণে 10, প্লাস দিলাম আবার কে ক্যাপ, প্লাস কে ক্যাপ, তার সারি এবং কলাম বাদ দেওয়ার পর 4 একে 4 মাইনাস 6। তাহলে কি আসতেছে, এটা থেকে এটা মাইনাস করলে অনলি আই ক্যাপ, এটা থেকে এটা মাইনাস করলে প্লাস 2 জে ক্যাপ, এটা করে হচ্ছে মাইনাস 2 কে ক্যাপ। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটারই বলা হয় লম্ব ভেক্টর। এটারই কি বলা হবে, এটাই হচ্ছে আমাদের লম্ব ভেক্টর। কারণ আমরা জানি দুইটা ভেক্টরের ক্রস করার পর যে ভেক্টর রাশিটা পাওয়া যাবে এটা অবশ্যই যাদেরকে ক্রস করা হচ্ছিল তাদের উভয়ের উপর লম্ব। তোমরা এই ক্ষেত্রে পরীক্ষায় আসলে একটা জিনিস চেক করে নিতে পারো যে তোমাদের আনসারটা রাইট হয়েছে কিনা, এবং এটা চেক করার উপায় হচ্ছে তারা যে দুইটা ভেক্টর দিয়ে লম্ব ভেক্টরটা বের করতে বলবে, তোমরা আশা করি এটা বুঝে গেছো। আমরা এখানে যে লম্ব ভেক্টরটা বের করলাম এটা এ এর উপরও লম্ব, বি এর উপরও লম্ব। তো এ এর উপরও লম্ব কিনা বি এর উপরও লম্ব কিনা আমরা লম্ব হওয়ার শর্ততে জানতাম দুইটা ভেক্টর তখনই লম্ব হয় যখন তাদের এ ডট বি ইজ ইকুয়াল টু 0। যখন তাদের এ ডট বি ইজ ইকুয়াল টু 0 তখনই ভেক্টর দুইটা লম্ব। তাহলে এ ডট বি 0 হলে যদি ভেক্টর দুইটা লম্ব হয়, আমরা যদি এই দুইজনের ডট করি তাহলে ডট করি তো চলো, 4 ইন্টু 2 মানে হচ্ছে 8, 3 ইন্টু জে মানে আসলো প্লাস 3, 5 ইন্টু কি করতেছি আমরা, সরি আমরা আসলে কার সাথে কারে চেক করব, আমরা চেক করব এই যে এ ক্রস বি ভেক্টরটা পাইলাম ও এ এর সাথেও লম্ব ও আবার বি এর সাথেও লম্ব। তাহলে আমরা তার সাথে এই এ ক্রস বি এর সাথে আমরা চেক করব এ ভেক্টর এবং বি ভেক্টর। আচ্ছা, এ ক্রস বি এর সাথে ফার্স্টে চলো এ এর ডট করি। তাহলে এখানে আই এর সহগ হচ্ছে 1, এখানে আই এর সহগ হচ্ছে 4, তাহলে লিখলাম 4, 2, আর এখানে যে সহগ হচ্ছে 3 মানে হচ্ছে 6, এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে 5, ইট মিনস -10। দেখো তো 10 - 10 মানে কি 0 আসছে, যেহেতু 0 চলে আসছে, ডট গুণফল যেহেতু 0 আসছে, তাহলে অবশ্যই এ এর সাথে এই এ ক্রস বিটা লম্ব। আচ্ছা, পরে চলো আরেকটা চেক করি। এখন বি এর সাথে তাহলে চলো ডট করি। বি এর আই এর সহগ হচ্ছে 2, এখানে হচ্ছে 1, তাহলে লিখলাম 2, এখানে জে এর সহগ হচ্ছে 2, এখানে হচ্ছে 1, তার মানে আবার 2, দেন এখানে কে এর সহগ হচ্ছে -2, এখানে কে এর সহগ হচ্ছে +2, তার মানে -4, তাহলে 4 আর 4, 2 আর 2 যোগ করে 4, -4, 4 - 4 মানে হচ্ছে 0। তাহলে এইভাবে আমরা দেখতেছিলাম, এটাও যেহেতু 0 চলে আসছে, তাহলে এই এ ক্রস বি এর সাথে বি ও লম্ব শিওর। বি এর সাথে ডট গুণফল করে যেহেতু 0 আসছে, তাহলে এই এ ক্রস বি এর সাথে বি ও লম্ব, তাহলে অবশ্যই এই
এ ও বি উভয় ভেক্টর দ্বয়ের সাথে লম্ব ভেক্টরটা হচ্ছে এটা, ক্রস করার পর যেটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, দেন 4 নম্বর প্রশ্ন বলছে উদাহরণস্বরূপ সি ভেক্টরের কার্ল শূন্য হবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সি ভেক্টরের কার্ল শূন্য হবে কিনা এটা আমাদের বের করতে বলতেছে। আচ্ছা চলো আমরা একটু সি ভেক্টরটা যেটা একটু দেখি। সি ভেক্টরটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ, ওয়াই স্কোয়ার জেড জে ক্যাপ এবং জেড স্কোয়ার এক্স কে ক্যাপ। তার কার্লের মান শূন্য হবে কিনা এটা আমাদের চেক করতে হবে। তো কার্লের মান শূন্য হবে কিনা এটা যদি বের করতে হয় আমরা জানতাম, আচ্ছা সি ভেক্টরটা একটু লিখে ফেলি তোমাদের বোঝার সুবিধার্থে। সি ভেক্টরটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জেড ইন্টু জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে আই কে ক্যাপ। আচ্ছা এখন তার যদি ক্রস করতে হয় আমরা কি জানি, ক্রস মানে হচ্ছে নাবলা ক্রস সি। নাবলার সাথে কারোর ক্রস করে দেওয়ার মানেই হচ্ছে তার কার্ল বের করা। এখন যদি কার্ল বের করতে যাই তাহলে প্রথমে যেহেতু নাবলা আছে, নাবলা মানে কি আই ক্যাপ জে ক্যাপ এন কে ক্যাপ। দেওয়ার পর সি যে ভেক্টরটা আছে, সি ভেক্টরটা কি, সি ভেক্টরটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, তারপরটা হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, পরটা হচ্ছে জেড স্কোয়ার এক্স। সরি প্রথমত নাবলার কোফিশিয়েন্ট বা সহগুলো লিখতে হবে। নাবলার কোফিশিয়েন্টটা ছিল এমন ডেল ডেল এক্স দেন ডেল ডেল ওয়াই দেন ডেল ডেল জেড। আচ্ছা এখন লিখতে হবে সি এর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ। সি এর আই ক্যাপের সহগ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, দেন পরটা হচ্ছে ওয়াই স্কোয়ার জেড, পরটা হচ্ছে জেড স্কোয়ার ইন্টু এক্স। ওকে, তো আমরা লিখলাম। এখন হচ্ছে যদি তার ক্রস করতে যাই ফার্স্টে লিখলাম আই ক্যাপ। আই ক্যাপ লেখার পর আমরা জানতাম যে যারে লিখে ফেলবো তার কিন্তু ওই কি সারি এবং কলাম বাদ দিয়ে দিতে হয়। তাহলে আই ক্যাপ যেহেতু লিখছি তাহলে তার সারি এবং কলাম বাদ দেওয়ার পর এটার সাথে এটা গুণ করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে এবং এটার সাথে এটা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা যদি ওয়াই এর রেসপেক্টে তার ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখা যাবে যে হচ্ছে এটা 0 হয়ে যাবে, কারণ এটা ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হলে এখানে তো ওয়াই নাই, তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে কী লেখা যায়, আই ক্যাপ লেখার পর মানে এটা তো আর 0 হয়ে গেল, তাহলে মাইনাস জেড এর রেসপেক্টে এটা ডিফারেন্সিয়েট করলে এটা আসতেছে মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা পরটা হচ্ছে মাইনাস জে ক্যাপ লেখার পর একটু খেয়াল করে দেখো তার সারি এবং কলাম বাদ। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে এটার সাপেক্ষে তারে যদি ডিফারেন্সিয়েশন করি, এটা যেহেতু এক্সের রেসপেক্টে তাহলে আসবে জেড স্কোয়ার, তাহলে জে ইন্টু জেড স্কোয়ার। আর জেড দিয়ে যদি তারে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কোনো কিছু থাকবে না, এখানে কোনো কিছু থাকবে না মানে হচ্ছে আনসার জে ক্যাপ ইন্টু জেড স্কোয়ার। প্লাস যদি কে ক্যাপ লিখি তাহলে কে ক্যাপ যেটা করতেছি, কে ক্যাপ যদি লিখি তাহলে তার সারি এবং কলাম যদি বাদ দিয়ে দিই, সারি এবং কলাম বাদ দিলে দেখা যাবে যে হচ্ছে এটা এই এক্সের রেসপেক্ট এটা হলে পরে 0। আর যদি আমরা এই ওয়াইয়ের রেসপেক্টে তারা ডিফারেন্সিয়েট করি তাহলে একটা কিছু পাওয়া যাবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার। তো এখানে দেখা যাচ্ছে সামথিং ইন্টু এক্স স্কোয়ার আসতেছে, মানে মাইনাস আই ওয়াই স্কোয়ার দেন মাইনাস জেড স্কোয়ার প্লাস কে ক্যাপ ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স ওয়াই জেড তো রয়ে গেছে, এটা তো শূন্য হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ এখন যদি আমাদের এক্স ওয়াই জেডের একটা মান দেওয়া থাকতো, ধরো না 1 0 2 কিছু একটা দেওয়া থাকতো, তাহলে আমরা মান বসায় চেক করতে পারতাম। বাট এখন পর্যন্ত যা লেখা আছে এখানে শূন্য হওয়ার কোনো সুযোগ নেই। এখানে হয়তো প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে আর কি, তোমরা বইটা একটু খুলে দেখে নিতে পারো যে এখানে মেবি উদাহরণস্বরূপ সি ভেক্টরের কার্ল শূন্য হবে কিনা এটা না, মেবি তারা প্রশ্নটা করছিল এমন যে কার্লের ডাইভারজেন্স বা ডাইভারজেন্সের কার্ল শূন্য হবে কিনা এমন কিছু একটা বলছিল হয়তো। বাট আমরা যা লেখা আছে এই অনুযায়ী একটা এক্সপ্লেনেশন দিলাম। আচ্ছা পরেরটা একটু দেখি চলো। পরের প্রশ্নটা হচ্ছে এমন, অনিক এ নামক একটা ভেক্টর দেওয়া আছে 2i + j - k এবং bi - 2j + t কে দুইটি ভেক্টর নিয়ে তাদের ডট ও ক্রস গুণ নির্ণয় করেছিল। সে দেখলো যে ভেক্টর দ্বয়ের মধ্যে কোণের মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে তাদের ডট ও ক্রস গুণফলের মান সমান হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ওরা বলতেছে যে কোণের মান নাকি একটু পরিবর্তন হলে ডট ও ক্রস গুণফলের মান সমান হয়ে যায়, মান সমান হয়ে যায়। এখানে একটু কথা হলে যে মান সমান হয়ে যায়। এখন এই কথাটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে কখন ডট ও ক্রস গুণফলের মান সমান হয়ে যায়, কখন ডট ও ক্রস গুণফলের মান সমান হয়ে যায়। তাহলে এটা যদি আমাদের খুঁজে বের করতে হয় যে কখন ডট ও ক্রস গুণফলের মান সমান হয়, তাহলে এটা বোঝার উপায় হচ্ছে ডট ও ক্রস গুণফলের মান যদি সমান হতে হয় আমরা জানতাম এ ডট বি ইজিক্যাল টু আসবে এ বি কস থিটা, অপরপক্ষে এ ক্রস বি সমান পাবো এ বি সাইন থিটা সাথে একটা ইটা ক্যাপ। তাহলে আবার বলি এ ডট বি সমান কি, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা সাথে হচ্ছে ইটা ক্যাপ। তাহলে মান যখন আমি বের করব তখন আর ওই ইটা ক্যাপে নিয়ে আসতে হবে না। এখন
তোমাদের কি মনে আছে যে এই দুজন যদি সমান হতে হয় এই ডট গুণফল, মানে আমি যদি বলি এ ডট বি এর মান যত এ ক্রস বি এর মান তত হতে হবে, তাহলে দাঁড়াইলো এ বি কস থিটা এটা সমান হতে হবে এ বি সাইন থিটার সমান, এ বি কস থিটা সমান হতে হবে এ বি সাইন থিটা। এ বি যদি ক্যান্সেল করে দিই তাহলে কস থিটার এই পাশে নিয়ে আসলে 1 সমান লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা। তাহলে একটু খেয়াল করে দেখো তো টেন থিটা সমান কি আসতেছে 1, সুতরাং থিটা সমান অবশ্যই 45 ডিগ্রি। তার মানে দাঁড়ালো থিটা যখন 45 ডিগ্রি তখনই আসলে এ ক্রস বি এবং এ ডট বি সমান। এটা অবশ্যই এমনিতেই বুঝে যায়। তোমাদের যদি প্রশ্ন করা হয় বলো তো থিটার কত ডিগ্রির জন্য সাইন থিটা এবং কস থিটা দুজন সমান হয়, অবশ্যই থিটার মান 45 জন্য, থিটা যখন 45 ডিগ্রি তখনই আমাদের অবশ্যই সাইন থিটা এবং কস থিটা দুজন সমান। তাহলে আমার প্রশ্নটাই ছিল এমন যে থিটার মান কত হলে এ ডট বি এবং এ ক্রস বি সমান হয়ে যাবে। তাহলে আবার একটু বলে ফেলো থিটার মান কত হলে এ ডট বি এবং এ ক্রস বি সমান হয়। থিটার মান যদি 45 ডিগ্রি হয় তখনই তাদের এ ডট বি এবং এ ক্রস বির মান সমান হয়। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন এটা তো আর মুখস্থ থাকবে। প্রথম প্রশ্ন, ভেক্টর এ ও বি ভেক্টর দ্বয় কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে ওই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা কি জানতাম সামান্তরিকের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়? যদি সন্নিহিত বাহুর কথা বলে, সন্নিহিত বাহুর কথা বলে, তাহলে আমাদের কাজ হবে তাদেরকে ধরে নিয়ে ক্রস করে ফেলা। ক্রস করলে যা আসে এটি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা যেটা করব, আমি যদি একটু এইভাবে বলে দিই যে আমরা যেটা করতে যাচ্ছি এ ক্রস বি এর মান এটাই আসলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। এ ক্রস বি এর মান মানে হচ্ছে, যেহেতু বাহুর কথা বলছে, এক বাহুদ্বয় যদি হয় এ ভেক্টর আর বি ভেক্টর, এরকম দুটো যদি বাহু হয় তাহলে এ ক্রস বি মানে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা যেটা করব দুইটারে এ ক্রস বি করে ফেলবো। আচ্ছা চলো আমি একটু দেখাই দিই এ ক্রস বি এর মানটা কীভাবে বের করবো। তো এ ক্রস বি যদি বের করতে হয় তাহলে চলো আমরা স্লাইড দুইটা দেখে আসি। 2i 1j মাইনাস কে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, 2 কি জানিয়েছিল 2 1 -1 2 1 and -1 এবং ভি যে ভেক্টরটা দেখতে পাচ্ছি ভি ভেক্টরটা হচ্ছে 1 -2 -3 1 দেন -2 দেন -3। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল আসতেছে যদি তার মানটা বের করতে পারি। আগে চলো ভেক্টরটা বের করে ফেলি। তাহলে ভেক্টরটা কীভাবে বের করতে পারবো? আই ক্যাপ দেওয়ার পর তার সারি এবং কলাম বাদ, তাহলে আসবে -3, এই যে 1 এর সাথে -3 গুণ করে -3, দেন সূত্রের -2 -1 হয়ে যাবে +1 মানে 2, মাইনাস জে ক্যাপ মানে হচ্ছে তার সারি কলাম বাদ, 2 দিয়ে এটার গুণ হলে আসবে -6, দেন এটার গুণ হলে +1 হয়ে যাবে, +1 প্লাস আবার কে ক্যাপ লেখার পর তার সারি এবং কলাম বাদ -4 -1 -4 -1। তাহলে দেখা যাবে এই পুরোটা যদি আমরা সলভ করতে যাই তাহলে -5i ক্যাপ -6 এর সাথে যদি 1 গুণ করি তাহলে +5 জে ক্যাপ মাইনাস আবার 5 কে ক্যাপ। এটা হচ্ছে এ ক্রস বি ভেক্টর। এখন যদি আমাদেরকে এই এ ক্রস বি ভেক্টরের মান বের করতে বলা হয় তাহলে এ ক্রস বি ভেক্টরের মান হবে রুট ওভার, কী হবে? এ ক্রস বি ভেক্টরের মান হবে -5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস আবার -5 স্কোয়ার, এই তো যা আসে তাই। তাহলে রুট ওভার 25 + 25 + 25, তাহলে 25 + 25 + 25, তাহলে রুট ওভার 75 করে দিলে 5√3 মেবি, হ্যাঁ 5√3। এটাই হচ্ছে তার ক্ষেত্রফল, এটাই হচ্ছে এত বর্গ একক, জাস্ট এতটুকু লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্ন বলতেছিল অণুকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে বিশ্লেষণ সহ মন্তব্য দাও। মানে ও বলতেছিল দুটি ভেক্টর নিয়ে ডট ও ক্রস গুণফল করছিল। সে দেখলো যে ভেক্টর দ্বয়ের মধ্যে কোণের মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন হলে তাদের ডট গুণফল ও ক্রস গুণফলের মান সমান হয়ে যায়। এখন আমরা প্রথমে এই অংশটা দেখে বুঝে গেছি যে বাবা ডট গুণফল এবং ক্রস গুণফলের মান তখনই সমান হয় যদি কোণের মানটা হয় 45 ডিগ্রি। এখন অনেকে কিন্তু প্রথমেই বলে নাই যে ওরা ডট গুণফল এবং ক্রস গুণফল সমান, ও বলছে যে কিছুটা পরিবর্তন করলে সমান হয়। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এখন একটু চেক করতে হবে যে এখন তাদের মধ্যবর্তী কোণ হতো, এটা একটু চেক করতে হবে। এখন তাদের মধ্যবর্তী কোণ হতো, এটা চেক করার পর দেখতে হবে যে কতটুকু পরিবর্তন করার দরকার। তাহলে এক কাজ করি, চলো আমরা একটু এখন যে ভেক্টর দুইটা আছে তাদের মধ্যবর্তী কোণ হতো একটু হিসাব করি। আমরা জানতাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বের করতে হয় থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই নিচে কি আসে এ বি। তাহলে থিটা যদি বের করতে যাই তাহলে এখানে আসবে cos ইনভার্স a ডট বি। যদি বের করি এটার সাথে এটা যদি ডট করি 2 × 1 মানে হচ্ছে 2, দেন প্লাস জে ইন্টু -2কে তাহলে আসবে -2, দেন মাইনাসের মাইনাস হয়ে যাবে +3। এটা হচ্ছে a ডট বি এর মান। আর নিচে আসবে a এর মান এবং b এর মান আলাদা আলাদা। তাহলে a এর মান যদি বের করি
টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, এগুলো আশা করি তোমাদের এখন বলার দরকার নাই। পরে আসবে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, এখানে মাইনাস দিয়েও লাভ নাই, স্কোয়ার টার্ম তো এগুলো এমনিতেই প্লাস হয়ে যাবে। তাহলে উপরে আসতেছে একটা থ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে আসবে একটা 3 আর নিচে আসবে 4 1 4 আর 1 5 আর 6, তার মানে রুট ওভার 6 ইন্টু এখানে কত আসবে দেখো 4 আর 1 5, 5 আর 9, 5 আর 9 আসবে 14, তাহলে দাঁড়াইলো রুট ওভার 6 ইন্টু রুট ওভার 14, যা আসবে 3 ডিভাইডেড বাই আনস, দেন কজ ইনভার্স আনস দিলে পরে থিটার মান আসতেছে 70.89। তার মানে এখন এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর, এখন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 70.89 ডিগ্রি। এখন মানে তাদের মধ্যবর্তী কোণ এখন আছে, এত তাদের মধ্যবর্তী কোণ এখন আছে 70.89 ডিগ্রি। এখন যদি আমাদেরকে তাদের ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান করতে হয়, তাহলে থিটাটা নিতে হবে 45 ডিগ্রিতে। তাহলে আবার বলি এখন আছে কত 70.89, বাট সমান করতে হলে পরিবর্তন নিতে হবে কততে 40-এ, তাহলে পরিবর্তন হতে হবে কত -45 করে দাও। তাহলে দাঁড়াইলো আমরা যদি এখান থেকে 25.89 ডিগ্রি ছোটো করে দেই বা মাইনাস করে দেই, কমায়ে দেই, এই কোণটা থেকে যদি 25.89 ডিগ্রি কমায়ে দেই, তাহলে তো এটা 45-এ চলে যাচ্ছে, আর 45-এ গেলেই তো তাদের ডট এবং ক্রস গুণফল সমান হয়ে যাচ্ছে, এবং এটাই তো আমরা চাচ্ছিলাম। তাহলে আনসার কোনটা দিব? প্রথমে এটা বের করতে হবে, এই কথাটা লিখে দিতে হবে ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান হয় যখন তারা 45 ডিগ্রি কোণে ক্রিয়ার হতো। এটা আবার ওই প্রমাণটা আমি যেভাবে দেখাইছিলাম ওইভাবে দেখানো লাগবে। তারপরে এখান থেকে এই নাম্বারটা মাইনাস করে দিলে আনসার আসবে 25.89 ডিগ্রি। তার মানে তোমার বলে দিতে হবে 25.89 ডিগ্রি কোন পরিমাণ যদি আমরা কমায়ে দেই বা ছোটো করে দেই, তাদের মধ্যবর্তী কোণটা কমায়ে দেই, তাহলে তাদের ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান হয়ে যাবে। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, সি একটা ভেক্টর দেওয়া আছে। প্রথম প্রশ্ন, এ ও বি ভেক্টর দুটি যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। এগুলো প্লিজ এখন আর আমি করতে চাচ্ছি না, তোমরা নিজে নিজে করো। কী করতে হবে? এ ও বি ভেক্টরের কথা বলছে, তাহলে ফার্স্টে আমরা যেটা করবো এ ক্রস বি বের করবো। এ ক্রস বি কীভাবে বের করতে মনে আছে তো? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখার পর প্রথম যে ভেক্টরটা আছে এ মানে কি 4 2 2, তারপরটা আসবে কি 2 2 -4 2 2 -4 সরি, এটার ক্রস গুণফল বের করো। দেন এ ক্রস বি যা আসতেছে, এই এ ক্রস বি যে ভেক্টরটা পাইছো তুমি, এই এ ক্রস বি ভেক্টরের মান দ্বারা ভাগ করে দাও, কারণ এখানে শুধু লম্ব ভেক্টর বলছে না, বলছে লম্ব একক ভেক্টর। আমরা জানতাম ক্রস করার পর যে ভেক্টরটা পাওয়া যায় এটারে বলা হয় শুধু লম্ব ভেক্টর। দেন ওই লম্ব ভেক্টরে যদি তার মান দিয়ে ভাগ করে দিই, তাহলে যা আসতেছে এটার বলা হয় লম্ব একক ভেক্টর। তাহলে একটা লম্ব ভেক্টর, এই লম্ব ভেক্টরে যদি তার মান দিয়ে ভাগ করে দিই, তারে বলা হবে লম্ব একক ভেক্টর। আচ্ছা, এটা পারবো অবশ্যই। 3 নম্বর প্রশ্নটা, হ্যাঁ এটা আমার বের করা দরকার ছিল রে, পরেরটাতে লাগবে। তাহলে চলো আমরা এটা একটু বের করেই ফেলি এ ক্রস বিটা, কারণ না হলে আমার পরেরটায় প্রমাণ করা লাগবেই, বের করা লাগবেই। ওকে, কী লেখা যায় তাহলে? আই ক্যাপ লেখার পর -8 -4 মাইনাস জে ক্যাপ, তার সারি এবং কলাম বাদ, -16 -4 প্লাস কে ক্যাপ সারি এবং কলাম বাদ 8 -4, তাহলে দাঁড়াইলো -12 ইন্টু আই ক্যাপ -20 প্লাস 20 ইন্টু জে ক্যাপ প্লাস 4 ইন্টু কে ক্যাপ। এই যে এটা হচ্ছে আমাদের এ ক্রস বি ভেক্টর, এটারে বলা হবে লম্ব ভেক্টর। এখন প্রথম প্রশ্নে যেহেতু লম্ব একক ভেক্টর বের করতে বলছে, তাহলে তোমরা প্লিজ এ ক্রস বি এর মান দ্বারা ভাগ করে দাও। তারপরে উদ্দীপকের ভেক্টর তিনটি সমতলীয় হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। তিনটা ভেক্টর সমতলীয় হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। আবার বলি, তারা বলছে উদ্দীপকের ভেক্টর তিনটি সমতলীয় হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। তাহলে তিনটা ভেক্টর একই সমতলে আছে কিনা এটা যাচাই করার যে উপায়, আমরা জানতাম তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস করতে হবে, যা আসবে তার সাথে 3 নাম্বারটারে ডট করতে হবে। ইজিগুলো যদি 0 হয় তাহলে তারা সমতলে। কীভাবে প্রমাণ করছিলাম একটু ক্লাসে মনে করে একটু দেখো। আর হচ্ছে যে এখন এটা আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না, তোমরা প্লিজ এটা একটু মনে রেখো। যে কোনো দুইটা ডটের সাথে যদি 3 নাম্বার, যে কোনো দুইটা ভেক্টরের ক্রসের সাথে যদি 3 নাম্বারটারে ডট করার পর 0 চলে আসে, এটার বলা হয় সমতলীয় ভেক্টর। তাহলে এখন আমরা যেটা করবো, এটা তো এ ক্রস বি ভেক্টর, এই এ ক্রস বি ভেক্টরের সাথে সি বা 3 নাম্বার যে ভেক্টরটা আছে তারে ডট করবো, দেখি কি আসে। তাহলে সি ভেক্টরটা হচ্ছে, আমি যদি একটু পাশে লিখি, সি ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ
2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 9k ক্যাপ। এখন যদি আমরা তারা ডট করি তাহলে একটু দেখবা এই a ক্রস b এর সাথে যদি c ভেক্টরটারে যদি ডট করি তাহলে এটার সাথে গুণ হলো হচ্ছে -24, 20-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 60, দেন এটার সাথে হচ্ছে 4 নং হচ্ছে 34। একটু খেয়াল করে দেখো 60 - 60, এই যে -24 আর -36 মিলে হচ্ছে -60 আর 60, মানে আনসার হচ্ছে 0। তাহলে অবশ্যই যেহেতু এই দুজনের ক্রসের সাথে মানে a ক্রস b এর সাথে c নাম্বার যে ভেক্টরটা আছে এটা ডট করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই তারা সমতুল্য। অবশ্যই তারা কি হবে? সমতুল্য। আমাদের হিসাব নিকাশটা ছিল যে কোনো দুইটা ভেক্টরের ক্রসের সাথে যদি 3 নাম্বার ভেক্টরটা ডট 0 হয়ে যায় তাহলে তারা সমতুল্য। এখন যদি কোনো কারণে 0 ব্যতীত প্লাস অথবা মাইনাস কিছু একটা চলে আসতো মান, প্লাস নাকি মাইনাস বলার দরকার নেই, যে কোনো একটা মান যদি চলে আসতো তাহলে তারা আর যাই হোক সমতুল্য না। এখন যেহেতু ক্রস করার পর বাকিটারে ডট করলে 0 চলে আসছে তাহলে অবশ্যই ভেক্টর দুইটা সমতুল্য। আশা করি এতটুকু সবাই বুঝছো। চলো আমাদের পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 3টা বিন্দু দেয়া আছে, 3টি বিন্দু এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে। কোনো স্থির বেগে গতিশীল বস্তু এ বি হতে সি বিন্দুতে পৌঁছাতে 2 সেকেন্ড সময় লাগে। প্রথম প্রশ্ন, বি সি পথে বস্তুর বেগ নির্ণয় করো। আচ্ছা, আমাদেরকে বি বিন্দুর যে স্থানাঙ্কটা দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্কটা অনেকটা এমন দেওয়া আছে 3 - 2 4। ওকে, এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। দেন আমাদেরকে যেটা করতে হবে সি বিন্দুর স্থানাঙ্ক যেটা দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, দেন -3, এটা হচ্ছে 5। তাহলে 1 -3 এবং 5। তাহলে চলো আমরা আগে বিসি ভেক্টরটা বের করি, মানে বিসি পথের দৈর্ঘ্যটা বের করি। তাহলে বিসি ভেক্টরটা যদি বের করতে হয় আমরা জানি সি থেকে বি বিয়োগ করতে হবে। তাহলে 1 - 3i ক্যাপ, 1 - 3i ক্যাপ, দেন প্লাস -3 -2, তাহলে হয়ে যাবে +2 j ক্যাপ, প্লাস 5 - 4 ইন্টু হচ্ছে কে ক্যাপ। তাহলে আমরা যেটা করছি এটা দেখে এটা মাইনাস করে দিয়ে আগে বিসি ভেক্টরটা বের করে ফেলছি। সুতরাং বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু আসবে -2i ক্যাপ -j ক্যাপ, দেন অনলি কে ক্যাপ। এখন যদি আমরা বিসি ভেক্টরের মান বের করতে যাই, আমরা জানি মান বের করার সূত্র হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখানে -1 দিয়েও লাভ নাই, তাহলে 4 আর 1 5 আর 1 6, মানে √6। তার মানে বিসি যে রাস্তাটা এটার পথের দৈর্ঘ্য হচ্ছে আসলে √6। এখন তারা বলছে এটা যাইতে নাকি 2 সেকেন্ড সময় লাগছে। তো এখন প্রথম প্রশ্নটা দেখো, বিসি পথে বস্তুর বেগ নির্ণয় করো। বেগ বের করা খুবই সহজ, যেহেতু বলছে স্থির বেগে যাচ্ছে, ইট মিনস সমবেগে যাচ্ছে। সমবেগের ক্ষেত্রে ইকুয়েশনটা কি হয়? s = vt। তাহলে এখানে s হিসেবে কে কাজ করবে? s হিসেবে কাজ করতেছে √6। তার ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে √6। ভেলোসিটি তো জানি না, বের করতে হবে, সরি কি বলতেছি, ভেলোসিটি বের করতে হবে। এটার নাম লিখে দিলাম v, আর টাইম তো 2 সেকেন্ড তারা বলেই দিছে। তাহলে বেগ v আসবে √6/2। তাহলে আনসারটা আসবে √6/2 দিলে যা আসে তাই 1.22। তার মানে এটার ভেলোসিটি ছিল 1.22। হ্যাঁ, 1.22। এখানে তো মিটারের কথা বলে নাই। আচ্ছা, মানে এত মিটার পার সেকেন্ডে দিয়ে দিই, যেহেতু ইউনিট দেয় নাই, অসুবিধা নেই। যেহেতু এখানে সেকেন্ড কথাটা উল্লেখ করছে, মনে হয় এটা এসআই ইউনিটে হিসাব করছে, এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো এক সমতলে অবস্থান করবে কিনা তোমার যুক্তি সহ ব্যাখ্যা করো। দেখো, আবার জানতে চাচ্ছি, একটু আগে যেটা বলতেছি, একটা সমতলে আছে কিনা এটা বের করতে হবে। এখন সমতলে আছে কিনা এটা যদি ভেক্টর যদি বের করতে হয়, তাহলে তোমার তো আগে ওই ভেক্টর 3টা বের করতে হবে। তাও দেখো তো এখানে একটা কথা আছে যে অবস্থান ভেক্টরের কথা বলছে, যে সমতলে অবস্থান করবে কিনা, যে অবস্থান ভেক্টর। তো তোমাদের যদি প্রশ্ন থাকে যে অবস্থান ভেক্টর জিনিসটা আবার কি, মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো একটা বিন্দুর ভেক্টর বের করা হয়, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান বের করা হয়, এটাই বলা হয় অবস্থান ভেক্টর। তার মানে আমাদের যে এ যে ভেক্টরটা দেখতে পাচ্ছ, এখানে এ বিন্দুর অবস্থানটা কি দিয়েছিল? 2 1, -1। তার মানে এখন যদি সহজ কথায় এইগুলোর সাথে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে দিই, তাহলে এইগুলোর অবস্থান ভেক্টর রেডি হয়ে যাবে। আমি এখানে লিখতে যাচ্ছি, তাহলে এ ভেক্টরের স্থানাঙ্ক এটা, সুতরাং এ ভেক্টর হবে 2i ক্যাপ প্লাস 1 মানে হচ্ছে অনলি জে ক্যাপ, মানে -1 মানে হচ্ছে মাইনাস কে ক্যাপ। তাহলে এখানে কি আসবে? 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আচ্ছা, সি ভেক্টরটা দেখো, তাহলে এখানে কি আসবে? প্রথমে হচ্ছে i ক্যাপ -3j ক্যাপ, দেন প্লাস 5k ক্যাপ। জাস্ট সবগুলোর সাথে i j k দিয়ে দিলে যা আসে এটারে বলা হয় অবস্থান ভেক্টর। এই যে অবস্থান ভেক্টর মানেই হচ্ছে এই যে 2 এর সাথে দিব i ক্যাপ, এই 1 এর সাথে দিব j ক্যাপ, -1 এর সাথে দিব k ক্যাপ, এইভাবে দেওয়ারই বলা হয় অবস্থান ভেক্টর। আচ্ছা, আমরা অবস্থান ভেক্টরগুলো পেয়ে গেছি। অবস্থান ভেক্টর পাওয়ার পর একই সমতলে কিনা এটা যদি চেক করতে বলা হয়, কি করছিলাম আমরা একটু আগে? যে কোনো দুইটারে ক্রস করবো। ধরে নাও এ আর বি রে ক্রস করলাম, করার পর সি নাম্বার যেটা 3 নাম্বার যেটা তারে ডট করবো, করে যদি 0 আসে তাহলে সমতুল্য, আর যদি 0 না আসে প্লাস মাইনাস যাই আসুক, ডট করার পর যদি 0 না আসে, প্লাস মাইনাস কিছু একটা আসলে একই সমতলে না। আর একই সমতলে হতে হলে যে কোনো দুইটার ক্রস
অবশ্যই 3 নাম্বারটার সাথে ডট করলে সেম হতে হবে, তাহলেই সমতলীয়, আদারওয়াইজ সমতলীয় না। আশা করি বুঝছো, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তোমরা নিজে নিজে দেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। একজন ছাত্র পি নামক একটা ভেক্টর দেওয়া আছে এবং কিউ নামক একটা ভেক্টর দেওয়া আছে, দুটি ভেক্টর দিয়ে তাদের ডট ও গুণফল নির্ণয় করেছিল। সে দেখলো যে ভেক্টরদের মধ্যে কোণের মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন হলে তাদের ডট ও ক্রস গুণফলের মান সমান হয়। ওই যে একটু আগে যেটা করতেছিলাম, এটা সেম আগের প্রশ্নটারই। ওই যে এখানে মানে মেবি অনিক নামে একটা স্টুডেন্টের কথা বলছিল, আর এখানে নাম না দিয়ে বলছে একজন ছাত্র, দুইটা ভেক্টর দেওয়া আছে, এই যে একটা পি ভেক্টর আর আরেকটা হচ্ছে কিউ ভেক্টর। আচ্ছা, প্রথম প্রশ্ন, পি ও কিউ ভেক্টরদেরকে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে ওই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় হলো। পোলাপান, পি আর কিউ ভেক্টর যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বলছে, সন্নিহিত বাহু মানে কি? আমাদেরকে যেটা করতে হবে, পি ক্রস কিউ বের করতে হবে। পি ক্রস কিউ বের করার পর যা আসবে, পি ক্রস কিউ এর মান বের করে ফেলবো। পি ক্রস কিউর মান মানে হচ্ছে পি কিউ সাইন থিটা। আর তোমাদের মনে আছে কিনা যে পি কিউ সাইন থিটা, এটারই বলা হয় একটা সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে তোমার কাজ হচ্ছে যে দুইটা ভেক্টর দিছে তাদেরকে ক্রস করো, ক্রস করার পর তার মান বের করে নাও, যা আসে এটি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। লাস্টের প্রশ্ন, ছাত্রটির পর্যবেক্ষণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ইট মিনস কী করতে হবে? আচ্ছা দেখো তো, এখানে একটা কথা দেখো, সে দেখলো যে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণের মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে তাদের ডট ও ক্রস গুণফলের মান সমান হয়। এই তোমাদের মনে আছে ডট ও ক্রস গুণফলের মান সমান হয় কত ডিগ্রির জন্য? ডট ও ক্রস গুণফলের মান সমান হয় যখন 45 ডিগ্রি গুণে ক্রিয়ারত। তাহলে সহজ কথায় ডট ও ক্রস গুণফলের মান সমান হয়ে যাবে 45 ডিগ্রি গুণে ক্রিয়া করলে পরে। তাহলে এখন আমাদের খুঁজে বের করতে হবে যে এখন তাদের মধ্যবর্তী কোণ হতো, এখন তাদের মধ্যবর্তী কোণ ধরে নাও, এখন তাদের মধ্যবর্তী কোণ যদি 60 হয়, আমি জানি না কত, যদি 60 হয় তাহলে 45 করতে হবে, সমান হতে হলে 45 হতে হবে। তাহলে এটা থেকে এটা মাইনাস করে তুমি বলে দিবা যে বা 15 ডিগ্রি পরিবর্তন করলে তাদের ডট ও ক্রস গুণফলের মান সমান হয়ে যাবে। আমি জানি না, কিন্তু এমনি ধরে নিচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ কি? এখান থেকে তাদের ডট গুণফলের মান বের করে তাদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। তোমাদেরকে তাদের মধ্যবর্তী কোণ বের করার সূত্রটা মনে আছে? টিটা ইজ ইকুয়াল টু, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে উপরে তাদেরকে ডট করতে হবে আর নিচে তাদের আলাদা আলাদা মান নিতে হবে, পি এর মান এবং কিউ এর মান, তাহলে আমরা ডট পেয়ে যাব। আশা করি এতটুকু বুঝছো। ওকে, এটা আমাদের লাস্টের প্রশ্ন। প্রথম প্রশ্ন, এখানে এ ভেক্টর দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে। তো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়ার পর প্রথম যে সি ভেক্টরটা বলছে, সি ভেক্টর এক্স অক্ষের সি ভেক্টর এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তার মানে কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন হবে এটা যদি বের করতে বলা হয়, তোমাদের মনে আছে কিনা? কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন হচ্ছে এটা যদি বের করতে হয়, যেটা আমরা বলি থিটা অফ এক্স, এটা যেগুলো আসবে কজ ইনভার্স। প্রথমে দিতে হবে এক্স এর সহগ, যেহেতু এক্স অক্ষের সাথে বলতেছে, তাহলে সি ভেক্টরটা এক্স এর সাথে কতটুকু কোণ উৎপন্ন হচ্ছে এটা যদি বের করতে হয়, তাহলে আই ক্যাপের সহগ, আই ক্যাপের সহগ হচ্ছে 1, শুধু আই মানেই তো আই ক্যাপের সহগ হচ্ছে 1। নিচে পুরো ভেক্টরটার মান, পুরো ভেক্টরটার মান কত? 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার দিলে যা আসে এটি হচ্ছে থিটা অফ এক্স চলে আসতেছে। সুতরাং থিটা অফ এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে হচ্ছে 1 আর নিচে দেখো কি 9 যোগ 25 যোগ 1, 9 যোগ 25 যোগ 1 মানে হচ্ছে 35, তাহলে রোড ওভার 35, রোড ওভার 35। তাহলে 1 ডিভাইডেড বাই আনস, কজ ইনভার্স আনস দিলে পরে আসবে 80 ডিগ্রি। তাহলে থিটা অফ এক্স সমান আসবে 80.26 ডিগ্রি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। সেম প্রশ্নটা যদি আমাদের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ না বলে বলতো যে ওয়াই অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা আসলে যে ক্যাপের সহগটা নিতাম। তখন এখানে জাস্ট 1 যেখানে দেখতে পাচ্ছ, এখানে হয়তো 1 এর জায়গায় -3 আসতো, 1 এর জায়গায় -3 আসলে পরে যা আসে তাই, এটা আমাদের কি আসবে বলার দরকার নেই, ক্যালকুলেটার চাপলে যা আসে তাই, এখানে হয়তো -3 নিতাম যদি থিটা অফ ওয়াই জানতে চাইতো আর কি, এখন বের করার দরকার নেই। আচ্ছা, লাস্টের প্রশ্ন বলছে, লাস্টের প্রশ্নটা বলছে এ ক্রস বি ভেক্টরটি এ প্লাস বি ভেক্টর উপর লম্বভাবে অবস্থিত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? শুরু আমি আর এটা করতেছি না, একটু শর্টকাট উপায় বলে দিচ্ছি। তোমার কাজ হচ্ছে বাবা, তুমি এ ক্রস বি ভেক্টরটা বের করো। আই থিঙ্ক সবাই এ ক্রস বি ভেক্টরটা বের করতে পারো। ওই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, দেন এ ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ, বি ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ, এভাবে লিখবো আমরা। তাহলে আমরা এ ক্রস বি বের করবো। দেন এ প্লাস বি এর উপর লম্ব, তাহলে প্রথমে এ ক্রস বি বের করবো, এটা তো একটু কঠিন, বাট এ প্লাস বি বের করা কিন্তু খুবই সহজ। আমি এখনই এ প্লাস বি বের করে দেখাচ্ছি। এ প্লাস বি মানে হচ্ছে এটার সাথে এটা সিম্পলি যোগ করতে হবে, তাহলে 2টা আই, এখানে 3টা আই, তাহলে আনসারটা আসবে 5টা আই ক্যাপ। এখানে একটা যে, এখানে -2টা যে, ইট মিনস মাইনাস জে ক্যাপ। এখানে -1টা কে ক্যাপ, এখানে 4টা কে ক্যাপ, তাহলে -3টা নাকি +3টা কে ক্যাপ। এই যে এ ক্রস বি একটা ভেক্টর আসলো এবং এই যে এ প্লাস বি একটা ভেক্টর আসলো, তারা লম্ব কিনা, এ ক্রস বি ভেক্টরটি এ প্লাস বি এর উপর লম্বভাবে অবস্থিত কিনা এটা বিশ্লেষণ করতে বলতেছে। আমরা জানি দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের পি ডট কিউর মান হতে হয়ে যায় 0, তাদের ডট গুণফল 0 হতে হয়। তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে এ ক্রস বি ভেক্টরটা আসতেছে তার সাথে এই যে এ প্লাস বি ভেক্টরটা আসতেছে, তাদের ডট করতে হবে। ডট করার পর যদি 0 আসে তাহলে বলবো যে হ্যাঁ তারা লম্ব, আর 0 ব্যতীত প্লাস অথবা মাইনাস কিছু যদি একটা আসে তাহলে বলবো যে তারা লম্ব না।
আই হোপ এতটুকু বুঝতে পারছো। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে যে এম এর মান 10 কেজি ভরের একটি বস্তুর উপর একই সময়ে 3টা বল ক্রিয়া করছে, যা 1 নং চিত্রে দেখানো হচ্ছে। এই যে 1 নং চিত্রে দেখানো হচ্ছে যে একটা এম, যেখানে এম এর মান হচ্ছে 10 কেজি, এখানে একটা বস্তু, তার উপর একই সাথে 3টা বল ক্রিয়ারত। এবং বল 3টা কী কী যদি একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে যে পূর্ব দিকে হচ্ছে 8 নিউটন বল, উত্তর দিকে হচ্ছে 8 নিউটন বল, আবার নিচের দিকে মানে দক্ষিণ দিকে আছে আবার 2 নিউটন বল। এরকম 3টা বল একই সাথে দেওয়া আছে। সো আমাদেরকে যেটা বের করতে বলতেছে, প্রথম প্রশ্নে বলা আছে 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বলের পরিমাণটা কত হবে এটা বের করতে বলতেছে। তাহলে একই সাথে যেহেতু 3টা বল আছে, আমাদের যদি নিট বল বের করতে হয় একটু হিসাব নিকাশ করে আগানো লাগবে। তো আমাদের এখান থেকে আমি যা বুঝতে পারতেছি যে আমাদের এই যে 10 কেজি বলের বস্তুটা, তার পূর্ব দিকে 8 নিউটন এবং উত্তর দিকে 8 নিউটন, সিমিলারলি দক্ষিণ দিকে আছে 2 নিউটন। তাহলে আমাদের প্রথমত যেটা করতে হবে, চাইলে আমরা 3টারে একই সাথে লব্ধি বের করতে পারবো, অথবা আরও সহজ উপায় হচ্ছে এক কাজ করি, চলো আমরা প্রথমে এই 8 এবং এই 2 এই দুজনের লব্ধিটা বের করে ফেলি। যেহেতু ঠিক তারা বিপরীত দিকে আছে, তাহলে আমরা চাইলে যেটা করতে পারবো, এই 8 থেকে 2 বিয়োগ করে দিয়ে লিখতে পারবো যে উত্তর দিকে মোট কার্যকর বলের পরিমাণ হচ্ছে 8 নিউটন। কেন এমনটা হচ্ছে আবার বলি একটু, কারণ তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এটা আমরা 6 নিউটন লিখতে পারবো, কারণ আমরা একটু খেয়াল করে দেখতে পারবা যে 8 নিউটন হচ্ছে উত্তর দিকে, আর এই 2 নিউটন হচ্ছে 8-এর ঠিক অপোজিটে। যেহেতু এটা ঠিক অপোজিটে, তাহলে 8 থেকে এই 2-রে মাইনাস করা যাবে, কারণ আমরা জানি দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়ারত হয় তাহলে তাদের লব্ধিটা আসবে দুইটার বিয়োগ ফলের সমান, এবং এই ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে আমরা প্রথমেই যেটা করতে পারি, এই 8 থেকে 2-রে বিয়োগ করে দিয়ে আমরা বলতে পারবো তাহলে উত্তর দিকে মোট কার্যকর বলের পরিমাণ হচ্ছে 6 নিউটন। অপরপক্ষে এখন পূর্ব দিকে আছে আবার আরেকটা 8 নিউটন। তাহলে এখন যদি আমরা এই 6 এবং 8-এর কথা চিন্তা করি, দেখো 8 আর 2 মিলে তো 6 হয়ে গেছে। এখন এই 6 এবং এই 8-এর মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন তাদের লব্ধিটা বের করতে যাই, অবশ্যই এইদিকে কোথাও হবে। তাহলে আমরা জানি লব্ধি বের করার যে সূত্র, যেহেতু আমাদেরকে নিট বল বের করতে বলতেছে, তাহলে আমরা জানতাম লব্ধি বের করার সূত্র R হচ্ছে √p² + q² + 2pq cos α। তার মধ্যে একটা হচ্ছে 8, একটা হচ্ছে 6। তাহলে 8² + 6² + 2 × 8 × 6 ইন্টু হচ্ছে cos 90 ডিগ্রি। অবশ্যই এটা তোমাদের বোঝার কথা, cos 90 মানে হচ্ছে 0 হতে এই জায়গাটা থাকবে না। তাহলে √, জাস্ট p² + q² দিলে যা আসে তাই, 8² + 6² দিলে যা আসে তাই। তাহলে বোঝা যাচ্ছে এটা আসবে মেবি 100, 6² + 8² √100, ইট মিনস আসবে 10। তাহলে আমাদেরকে বোঝাই যাচ্ছে এখানে লব্ধি কার্যকর বলের পরিমাণটা আসতেছে 10 নিউটন। তাহলে আমরা কী পেলাম যে 1 নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বলের মান কত? নিট বলের মান হচ্ছে 10 নিউটন, 10 নিউটন। এই যে 10 নিউটন। তাহলে প্রথমটা বুঝে গেছি। তারপর এটা চিত্র 1-এর আলোকে চিত্র 2-এর সঠিকতা যাচাই হলো। তোমরা তো অনেকে প্রশ্নটাই বুঝবে না যে এখানে আসলে কী সঠিকতা যাচাই করতে বলছে। এখানে আইডিয়াটা হচ্ছে যে এই যে আমাদেরকে পূর্ব দিকে 8, উত্তর দিকে 8, আবার দক্ষিণ দিকে 2 দেওয়ার পর যে মোট 3টা বল আছে, এখন আমাদেরকে বের করতে হবে যে আমাদের বস্তুটার উপর নাকি এই যে 36.87 ডিগ্রি কোণে মোট 1 মিটার/সেকেন্ড² ত্বরণ হচ্ছে। এটা আসলে আমাদেরকে একটু চেক করতে হবে যে আসলে এই 1 মিটার/সেকেন্ড² ত্বরণ হচ্ছে কিনা। তাও আবার 36.83 ডিগ্রি কোণে যখন লব্ধি বলটা ক্রিয়া করবে, তখন তার মোট ত্বরণের পরিমাণটা 1 মিটার/সেকেন্ড² কিনা, এটা একটু হিসাব করতে হবে। তো আমি এই জায়গাটা একটু ক্লিন করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। তো আমাদেরকে যেটা করতে হবে, এই যে লব্ধি আর, এই আর বা লব্ধি যেটা, তার মোট বলটা একটু হিসাব করতে হবে। যেখানে মোট বলটা আসবে 36.86 ডিগ্রি, এটা একটু দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা। তো তার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এখনের প্রবলেমটা সলভ করার জন্য আমি প্রথমে যেটা করতে পারবো যে চলো আমরা একটু কোণটা বের করে চেক করে ফেলি যে আসলেই আমরা যে একটু আগে দেখতেছিলাম যে এদিকে 6 আর এদিকে 8, এটার এই কোণটা আসলে কত। এটা যদি 36.86 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই লব্ধিটা যে 10, এটা তো আমরা আগেই জেনে গেছি। এখন একটু চেক করতে হবে যে এই কোণটা আসলে কি 36.87 ডিগ্রি কিনা, এটা একটু চেক করে ফেলি। না হলে অন্যভাবে একটু লব্ধিটা বের করতে হবে। তাহলে এটা বের করা যায় কীভাবে? আচ্ছা, এটা যদি থিটা ধরি, তাহলে আমাদের হিসাব অনুযায়ী tan θ = যেহেতু 8-এর সাথে কোণটা বের করতে যাচ্ছি, তাহলে নিচে দেবো 8, উপরে আসবে অপর ভেক্টরটা মানে 6 × sin 90 + 6 × cos 90। ওই যে যার সাথে অ্যাঙ্গেল তারা রাখতে হবে সিঙ্গেল। আমরা লব্ধির সাথে যে কোণটা, এটা 8-এর সাথে বের করছি, তাই 8টা এখানে ফ্রি রাখছি। তাহলে উপরে sin 91, তাহলে থাকবে শুধু 6, নিচে 8 + 6 cos 90, এটা হয়ে যাবে 0। তাহলে অ্যান্সারটা আসলো tan θ আসলো 6/8। সুতরাং θ = tan 1 3/4। একটু ক্যালকুলেটর চাপি।
টেন ইনভার্স আর্মস 36.87 ডিগ্রি, একদম মিলে গেছে। ইট মিনস 87 ডিগ্রি, ইট মিনস তারা আসলে এই চিত্রটার লব্ধি যেদিকে, এই লব্ধিটার কথাই বলতেছে। দেখো আমাদের হিসাব অনুযায়ী এটা 36.87 ডিগ্রি আসতেছে, তাহলে এটা যেহেতু 36.87 ডিগ্রি, তাহলে আমরা তো লব্ধির মান হতো এই আগের প্রশ্নে বের করে রাখছি, লব্ধি বলের মান তো ছিল 10 নিউটন, তাহলে এইদিকে মোট লব্ধি বলের পরিমাণটা হতো আসবে 10 নিউটন। এখন আমাদের বস্তুটার ভরের পরিমাণটা হতো বলছিল 10 কেজি, তাহলে এখন আমাদের দেখানো লাগবে যে ত্বরণটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার কি না। তাহলে এখন ত্বরণটা কীভাবে বের করতে হয়, আমরা যদি এটার একটু সাইড করে রাখি, আমরা জানতাম যে এফ বের করার যে ফর্মুলা, এফ ইজিক্যাল হচ্ছে এম ইন্টু এ, এখানে একটা দাগ টানি, এফ ইজিক্যাল হচ্ছে এম ইন্টু এ। তাহলে ত্বরণ যদি বের করতে হয় কি লিখতে পারবো, এফ ডিভাইডেড বাই এম। তাহলে আমরা যে দিকে ত্বরণটা বের করতে যাচ্ছি, এই দিকে নিট বলের পরিমাণ হচ্ছে 10, এই যে আমরা তো এই দিকের ত্বরণটার মানটাই জানতে চাচ্ছিলাম, এবং এই দিকে নিট বলের পরিমাণটা 10 বের করে ফেলছি, তাহলে 10 বাই বস্তুটার বড় কত ছিল 10, এই যে বস্তুটার বড় 10 কেজি, তাহলে অবশ্যই 10 বাই 10 করে দিলে এ, তাহলে এ এর মান আসলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি এতটুকু সবাই বুঝছো। এখান থেকে আমরা অবশ্যই আমাদের বস্তুটার মোট ত্বরণটা কত এটা জেনে যাব। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্নতে বলা আছে যে চিত্রের ন্যায় রহিম ও করিম দুজন মাঝি স্থির পানিতে 500 কেজি বরের একটি স্থির নৌকাকে নদীর 2 তীর থেকে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে এফ বলে টানছে। এই যে দুইজন, ও হচ্ছে রহিম, ও হচ্ছে করিম, একটা নৌকারে নদী বরাবর টেনে নিয়ে যাচ্ছে। তো একদম স্পষ্টতই বলা আছে এখানে যে থিটার পরিমাণটা যদি একটু খেয়াল করি, এটা কিলোমিটার না সরি, এত ডিগ্রি, এই যে এদিকে হচ্ছে লব্ধিটা, ও এইদিকে টানতেছে, রহিম এদিকে টানতেছে এফ বলে, করিমও এদিকে টানতেছে এফ বলে। এখানে স্পষ্টতই বলা আছে 30 ডিগ্রি কোণে এফ বলে টানতেছে, মানে দুইজনেই এফ বলে টানতেছে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে, কোণের পরিমাণটা হচ্ছে 30 ডিগ্রি, এবং কোণটা অবশ্যই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে। নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরালে 36 কিলোমিটার পথ অতিক্রম করে। ও আচ্ছা, এই ইনফরমেশনটাও দিয়ে দিছে যে 5 মিনিটের মধ্যে নাকি ও আনুভূমিক বরাবর 36 কিলোমিটার পথ অতিক্রম করছে। করিম রহিমকে বলে সমান টানে, মানে টানের পরিমাণটা সেম রাখে, দূরত্ব 5 কিলোমিটারের কম সময়ে পৌঁছানো সম্ভব। মানে করিম বলতেছে যে এই টানের পরিমাণটা সেম রেখে আমরা চাইলে আরও কী করতে পারবো, আরও কম সময়ের মধ্যে ওই দূরত্বটা, মানে ওই 36 কিলোমিটার যেতে পারবো। তো এটা একটু যাচাই করি। দেখো প্রথম প্রশ্নে উদ্দীপকের এফ এর মান বের করো, এফ এর মান বের করতে বলতেছে। তো এফ এর মান যদি বের করতে হয় তাহলে আমরা কীভাবে বের করতে পারবো? আচ্ছা, এফ এর মান বের করার ইকুয়েশনটা কি দেখো, আমরা এখানে গতি সৃষ্টিকারী বলের পরিমাণটা বের করব। তো গতি সৃষ্টিকারী বলটা কীভাবে বের করা যায়, যেহেতু 5 মিনিটে তীরের সময় 36 কিলোমিটার গেছে, তাহলে আমরা যেটা করতে পারবো, দুইজনেরই তো এফ, তাই না? তাহলে দুজনের যদি এফ হয়, তাহলে এই কোণটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে রহিমের জন্য আনুভূমিক বরাবর বলের পরিমাণটা কত? রহিমের জন্য আনুভূমিক বরাবর বলের পরিমাণটা আসবে, আমরা জানি কি বলা যায়, আমরা জানি যে এফ কস থিটা। এটা কীভাবে আসলো আমরা একটু খেয়াল করে দেখো। যেহেতু এইদিকে বলের পরিমাণটা এফ এবং এই অ্যাঙ্গেলটা থিটা দিয়ে দিছে, মানে 30 ডিগ্রি, তাহলে আমরা জানি এই বলের দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে উলম্ব। তাহলে তার আনুভূমিক উপাংশ যেটা, এটা আসবে এফ কস 30 আর উলম্বটা আসবে এফ সাইন 30। সিমিলারলি করিমের জন্য যদি হিসাব নিকাশ করি, করিমের জন্য আনুভূমিক উপাংশটা আসবে এফ কস 30, কারণ তারও বলের পরিমাণটা এফ এবং তারও কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এবং তার উলম্ব উপাংশ যেটা, এটা আসবে এফ সাইন 30 ডিগ্রি। দুজনেরই বলের পরিমাণ সেম, দুজনেরই কোণটাও সেম, তাহলে অবশ্যই এক একজনের জন্য আমরা যদি হিসাব করি, রহিমের জন্য আনুভূমিক বরাবর উপাংশটা আসবে এফ কস 30, করিমের জন্য আনুভূমিক উপাংশটা আসবে এফ কস 30। তাহলে দুইজনের আনুভূমিক বরাবর মোট বলের পরিমাণ এফ কস 30 হওয়ার জন্য এটা হয়ে যাবে 2F cos 30। আশা করি এতটুকু সবাই বুঝছো। এখন আমাদের যেটা করতে হবে, 5 মিনিটে 36 কিলোমিটার পথ অতিক্রম করা লাগবে। যেহেতু 5 মিনিটে 36 কিলোমিটার পথ অতিক্রম করা লাগবে এবং নৌকা ও পানির ঘর্ষণ বল উপেক্ষণীয়, মানে এখানে এই বলটা নিয়ে আসা যাবে না। এখন এফ যদি বের করতে হয়, আমরা যেটা জানি যে একটা নির্দিষ্ট পরিমাণ পথ অতিক্রম করতে তার যে সময়ের প্রয়োজন, তো এটা যদি বের করতে হয় তাহলে কী করা যেতে পারে, আমরা জানতাম যে তার এস ইজিক্যাল টু, এখানে দেখো মাঝে স্থির পানিতে এখানে কোনো কি নাই, মানে স্রোত নাই, এবং স্থির নৌকাকে বলতেছে, স্থির নৌকাকে যেহেতু বলছে তাহলে আদিবেগ কত ধরে নিতে হবে, আদিবেগ ধরে নিতে হবে 0। তাহলে আমরা এখানে কিছু ইনফরমেশন আগে লিখে রাখি প্লিজ, যে আদিবেগ হচ্ছে 0, তার অতিক্রান্ত দূরত্বের পরিমাণ কত, এটা হচ্ছে 36 কিলোমিটার। এই ক্ষেত্রে কেউ ইউনিট চেঞ্জ করতে যায় না, ইউনিট চেঞ্জ করতে যায় না বলতে হচ্ছে কিলোমিটারে, মিটারে, মিনিটে, সেকেন্ডে এইসব করতে যায় না, যা আসে তাই থাকবে। তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 36 কিলোমিটার, আদিবেগ হচ্ছে 0। আচ্ছা, এইটা দেওয়া আছে আর কি। তার সময় লাগছে কত মিনিট, 5 মিনিট, এটাও বলে দিছে। তার ত্বরণের মানটা কত জানি না, আমরা ফার্স্ট এখান থেকে ত্বরণটা বের করবো। ত্বরণটা কীভাবে বের করা যায়, আমরা জানতাম এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার,
তাহলে এস এর জায়গায় কি লিখতে পারি আমরা 36, ইউটি লিখবো না, কেন লিখবো না, কারণ আদিবেগ হচ্ছে 0, প্লাস দেন হাফ এ টি স্কোয়ার। এ টি স্কোয়ার কীভাবে বের করা যায়, এ হচ্ছে এত জানি না, এ বের করতে হবে। টাইমের জায়গায় কী লিখবো, টাইমের জায়গায় লিখে দিতে পারবো। তাহলে আমাদেরকে যদি বলটা যদি নিউটনে পাইতে হয় তাহলে এসআই ইউনিটে বসাতেই হবে। আমি সরি কবি, বলটা নিউটনে পাইতে হলে অন্যগুলো আসলে এসআই ইউনিটে বসানোই লাগবে, না হলে বলটা নিউটনে আসবে না। তাহলে এটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এস এর মান 36 কিলোমিটার হচ্ছে 3600 মিটার, যেহেতু কিলোমিটার থেকে মিটার নিতে হবে। আর টাইমের মান হচ্ছে 5 মিনিট, 5 মিনিট মানে হচ্ছে 5 মিনিট যদি নেই তাহলে আমাদেরকে যেটা করতে হবে 5 ইন্টু হচ্ছে 60, 5 ইন্টু 60 করে দিলে 300 সেকেন্ড। তো এখান থেকে আমরা যদি সবগুলো মান ইনপুট দিই, ইন্টু হচ্ছে টি স্কোয়ার, তাহলে দেখা যাবে এ সমান আসবে, এখানে 36 না সরি, এটারে অবশ্যই নিতে হবে 36000। তাহলে আনসার আসলো 2 ইন্টু 36000 বাই টি স্কোয়ারটা নিচে নেমে যাবে, টি স্কোয়ারটা নিচে নেমে যাবে, টি স্কোয়ার মানে হচ্ছে 300 স্কোয়ার। তো আমরা যদি ক্যালকুলেটার যাবি 36000 ইন্টু হচ্ছে 2 ডিভাইডেড বাই টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে 300 স্কোয়ার, দিলে পরে আসতেছে 0.08। তাহলে এর মান পেয়ে গেছি 0.8। কারণ আমরা জানতাম যে এই যে মুড বল মানে একজনে হচ্ছে করিমের যে আনুভূমিক বল এবং রহিমের যে আনুভূমিক বরাবর বল, তাহলে মুড বল আসবে দুইটার সমষ্টি সমান। তার মানে নৌকাটা যে সামনে আগাচ্ছে এটা হচ্ছে মুড এত বলে। তো সামেশন অফ এফ ইজিক্যাল টু কি আসে, এম এফ, মানে আনুভূমিক বরাবর মুড বলের পরিমাণ হতো এফ কস থিটা, এটা হচ্ছে রহিমের জন্য, এফ কস 30 এটা হচ্ছে করিমের জন্য। রহিম এবং করিমের যে সমষ্টি, এই জন্যই তো নৌকাটা সামনে আগাচ্ছে এবং এটার ইকুয়েশনটা আসবে এম ইন্টু এ। তাহলে আমরা যদি এখন এফ বের করতে যাই, এদিকে আসবে দুইটা এফ ইন্টু হচ্ছে কস 30 মান হচ্ছে হাফ, এই যে এফ কস 30 মানে দুইটা কস 30, দুইটা এফ কস 30, তাহলে 2f কস 30 মান হচ্ছে হাফ, ইজিক্যাল টু আমরা এখান থেকে লিখতে পারবো এম ইন্টু এ। তাহলে এদিকে এম এর মান কত বের করে রাখছি, এখানে এখনই লিখে ফেলি চলো। তাহলে আমরা এম এর মান কত বলে দিছে, নৌকার বল হচ্ছে 500 কেজি, এই যে 500 কেজি। আর এ এর মান আমরা কত বের করছি 0.8, এই যে এ এর মান কিন্তু আমরা এখানে 0.8 আগেই বের করে রাখছি। তাহলে দাঁড়াইলো 500 ইন্টু 0.8, এটার মান আসবে 400, সুতরাং এফ এর মান আসলে 400, কারণ এদিকে 2 2 ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা বুঝে গেছি যে দুইজনই আসলে একই বলে টানতেছিল এবং দুইজনই আসলে 400 বলে টানতেছিল। তাহলে আমাদেরকে কী কী বের করা লাগছে, আমি যদি আবার একটু রিপিট করি, এখানে দুইজনই যেহেতু এফ বলে টানতেছে কিন্তু এফ এর মান কত বলে দেয় নাই, দুইজনই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানতেছিল। তাহলে আনুভূমিক বরাবর দুইজনেরই বলের উপাংশ হচ্ছে এফ কস 30 এফ কস 30, তাহলে মুড বলের পরিমাণ আসবে এফ কস 30 প্লাস এফ কস 30 মানে দুইটা এফ কস 30। অপরপক্ষে যেহেতু স্থির নৌকা বলছে তাহলে এটা আদিবেগ 0 ধরে নিয়ে, এখানে কোনো রকমের স্রোত নাই, কোনো রকমের পানি এবং নৌকার মধ্যে হওয়ার ফ্রিকশনও নাই। তাহলে আমাদেরকে যেটা করতে হচ্ছে তার ত্বরণের পরিমাণটা বের করা লাগছে। কীভাবে ত্বরণটা বের করছি, এস ইকুয়াল টু প্লাস হাফ টি স্কয়ার। এই এস রে আমরা অবশ্যই কিলোমিটার থেকে মিটার নিয়ে নিছি, টাইমটা সেকেন্ডে নিয়ে নিছি, নিয়ে এখানে বসানোর পর আদিবেগ যেহেতু 0, ইউ তো আর লিখতে হবে না, এখান থেকে এ বের করে রাখছি। এখন আমরা জানতাম মুড বল যতটুকু মানে সামেশন অফ এফ যেটা, এটা আসতেছে এম ইন্টু এ এর সমান, সামেশন অফ এফ ইজিক্যাল হচ্ছে এম এ। আমরা জানি একটা বস্তুর উপর যদি একই সাথে একের অধিক সংখ্যক বল প্রযুক্ত হয় তখন যেটা লিখতে হয় সামেশন অফ এফ ইজিক্যাল টু এম। এখান থেকে সামেশন অফ এফ ইজিক্যাল টু এম দিয়ে এফ এর মানটা বের করে ফেলছি, এই আর কি। তারপরের প্রশ্ন, উদ্দীপকে করিমের বক্তব্য সঠিক কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। আচ্ছা, এখানে তারা যেটা বলতেছে আর কি যে ও একটা কথা বলছিল এমন যে আমরা যদি তার উদ্দীপকটাকে একটু শোনো, তার মন্তব্যটাকে একটু শোনো। করিম রহিমকে বলে সমান টানে দূরত্ব 5 মিনিটের কম সময়ে পৌঁছা সম্ভব, মানে সমান টানে সমান দূরত্ব 5 মিনিটের কম সময়ে পৌঁছানো সম্ভব। মানে এই যে তারা 36 কিলোমিটার পথ 5 মিনিটের মধ্যে গেল, তারা যদি চাইতো তাহলে আরও কম সময়ের মধ্যে এটা পৌঁছানো সম্ভব। এখন এটা কীভাবে এক্সপ্লেন করা যায়? আচ্ছা, আমি যদি এই হিসাবটা একটু দেখাই, আমি যদিও ভালো করে ড্র করতে পারি না, যে ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে নৌকাটা, ধরে নাও এটা হচ্ছে নৌকা, তো একজন ব্যক্তি, এটা ধরে নাও নদী, এটা ধরে নাও নদী, তো একজন ব্যক্তি যদি রশি দিয়ে নৌকাটারে এখান থেকে টানে, ধরো এখান থেকে এফ বলে টানা হচ্ছে, তখন এই যে এফ বল ও আনুভূমিকের সাথে যত ডিগ্রি, ধরে নাও থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে নৌকাটার সামনে আগায় কিসের জন্যে? আনুভূমিক বলের জন্যে নাকি উলম্ব বলের জন্যে? অবশ্যই এই এফ এর আনুভূমিক বলের জন্য নৌকাটার সামনে আগাবে। তাহলে এই বলের পরিমাণ যদি হয় এফ, তাহলে এই আনুভূমিক বরাবর বলের পরিমাণটা আসবে এফ কস থিটা।
আনুভূমিক বরাবর বলের পরিমাণ আসবে এফ cos থিটা। তাহলে এটা এফ, কিন্তু আনুভূমিক বরাবর পরিমাণটা আসলো এফ cos থিটা। উলম্বটা আমি লিখতে চাচ্ছি না। এখন আমরা জানি থিটার মান যদি কমে যায় তাহলে কিন্তু এফ cos থিটাটা বেড়ে যাবে, কারণ cos 90-তে 0, তারপরে যদি আমরা cos 60 ডিগ্রিতে যাই এটা হবে হাফ, তারপরে যদি cos 45-এ যাই আনসার আসবে 1/√2, আমরা যদি cos 30-তে যাই তাহলে আনসার আসবে √3/2, আবার যদি cos 0-তে চলে যায় তাহলে হয়ে যাবে 1। তুমি একটু খেয়াল করে দেখো, এই যে থিটার মানটা 90 থেকে 60, 60 থেকে 45, 45 থেকে 30, 30 থেকে 0 হচ্ছে, এখানে মানটা কিন্তু বাড়তেছে, 0 থেকে হাফ, হাফ থেকে 1/√2, √3/2, দেন 1, একটু একটু করে কিন্তু মানটা বাড়তেছে। ইট মিনস কোণের মানটা যত কমতেছে, এই কোণের মানটা যত কমতেছে cos থিটা এই পুরোটার মান কিন্তু বাড়তেছে। আমি এই কথাটাই বলতেছিলাম। তাহলে থিটার মানটা যদি কমানো যায় তাহলেই এফ cos থিটাটা বেড়ে যাবে, আর এফ cos থিটাটা বাড়লে আমাদের নৌকাটা আরও দ্রুত সামনে আগাবে। তাহলে দাঁড়াইলো কেউ যদি রশিটা আরেকটু লম্বা করে নেয়, ধরো এখন যতটুকু আছে এটা যদি আরেকটু লম্বা করে নেয়, তাহলে ধরো এখন ও এখান থেকে এই এফ বলেই টানতেছে, বল চেঞ্জ হচ্ছে না, বলে কি আছে, জাস্ট রশিটা আগে যতটুকু লম্বা ছিল এখন আর একটু বেশি লম্বা করে নিচ্ছে। এখন এই রশিটা লম্বা হওয়ার জন্য তুমি একটু খেয়াল করে দেখো, আনুভূমিকের সাথে তার যে কোণ আগে যা ছিল এই কোণটা কিন্তু কমে গেছে। এখন এই কোণটা যদি কমে যায় তাহলে cos থিটাটা কিন্তু বেড়ে গেছে। ইট মিনস আলটিমেটলি এফ cos থিটাটা কিন্তু বেড়ে গেছে। তাহলে তুমি জাস্ট এই কথাটা একটু লিখে দিবা, এই যে রহিম এবং করিম 400 নিউটন বলে নৌকাটা টানতেছিল, তারা যদি রশিটা যতটুকু লম্বা তার চেয়ে একটু বেশি লম্বা রশি দিয়ে নৌকাটারে টানতো তাহলে কোণের মানটা একটু ছোটো হয়ে যেত, আনুভূমিকের সাথে কোণটা একটু ছোটো হয়ে যেত, এবং আনুভূমিকের সাথে কোণটা ছোটো হওয়ার জন্যে তার cos থিটা মানে থিটা অংশটা ছোটো হয়ে গেছে, তার মানে cos থিটাটা বেড়ে গেছে, মানে এফ cos থিটাটা বেড়ে গেছে, এবং তার জন্য নৌকাটা কিন্তু একটু দ্রুত সামনে আগাইতো, এবং নৌকার ত্বরণ বেড়ে যাওয়ার জন্যে এই 36 কিলোমিটার পথ তা আরও কম সময়ের মধ্যেই কাভার করতে পারবে। এই আর কি, এখানে আসলে ম্যাথমেটিক্যালি আর কিছু লেখার দরকার নাই, জাস্ট এই এক্সপ্লেনেশনটা দিলেই হবে। আশা করি বুঝছো। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলা আছে যে একটি নৌকা চিত্র অনুযায়ী 2.5 কিলোমিটার প্রস্থের একটি নদীতে অবস্থান করছে, অন্য প্রান্তে এডি বরাবর যাচ্ছে, অন্য প্রান্তে এডি বরাবর যাচ্ছে। এখানে একদম স্পষ্টতই বলা আছে যে এডি বরাবর যাচ্ছে, নদীর প্রস্থ হচ্ছে 2.5 কিলোমিটার। আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, স্থির পানিতে নৌকার বেগ 3i + 3j মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ 2i মিটার পার সেকেন্ড। অন্য একটি নৌকা এবি বরাবর একই দ্রুতিতে চালানো করা হয়েছে, আরেকটা নৌকা পরবর্তীতে এবি বরাবর একই দ্রুতিতে, মানে ওই বেগের যে মান এটার বেগের মানটা সেম আছে, জাস্ট দিক চেঞ্জ হচ্ছে, তারা বলছে কিন্তু একই দ্রুতিতে চালানো হয়। প্রথম প্রশ্ন, নদীর সমতলের লম্ব বরাবর একক ভেক্টরটি নির্ণয় করো। দেখো নদীর সমতল এর লম্ব বরাবর একক ভেক্টরটা নির্ণয় করতে হবে। এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে যেহেতু স্রোতের বেগ ইউ সমান হচ্ছে 2i মিটার পার সেকেন্ড, এখানে আই ক্যাপ যেহেতু আছে ইট মিনস এটা এক্স এক্সিস বরাবর, তাহলে স্রোতের বেগের পরিমাণটা কত দিচ্ছে ইউ, এবং এটা হচ্ছে 2i ক্যাপ। তার মানে 2i ক্যাপ দ্বারা বোঝাচ্ছে স্রোতের বেগের মান 2 এবং দিক হচ্ছে এক্স এক্সিস বরাবর। এই যে দিকে নিয়ে আসার দরকার পড়তেছে, তাই জন্য তারা আসলে আই ক্যাপটা নিয়ে আসছে। তাহলে আবার বলতেছি, স্রোতের বেগের মান কত, স্রোতের বেগের মান হচ্ছে 2 আর দিক হচ্ছে এক্স এক্সিস বরাবর। সিমিলারলি ও যে নৌকাটা নিয়ে যাচ্ছে এটা হচ্ছে 3i ক্যাপ + 3j ক্যাপ। ইট মিনস ও শুধু এক্স এক্সিস বরাবর যাচ্ছে না বা শুধু ওয়াই এক্সিস বরাবর যাচ্ছে না, এখানে এক্স এবং ওয়াই দুজনেরই উপাংশ আছে, এবং এই 3i ক্যাপ এবং 3j ক্যাপ দ্বারা বোঝায় নৌকার যে বেগ তার একটা আনুভূমিক উপাংশ আছে এবং একটা উলম্ব উপাংশ আছে। এবং এখান থেকে তোমাদের যেটা বুঝে নিতে হবে যে এই 3i ক্যাপ মানে হচ্ছে এই নৌকার আনুভূমিক বরাবর বেগ হচ্ছে 3, আর 3j ক্যাপ দ্বারা বোঝানো হয় উলম্ব বরাবর উপাংশটা হচ্ছে 3, যদিও দুইটা সমান। যদি এমন হইতো যে এটা 3i ক্যাপ + 4j ক্যাপ যদি হইতো, তাহলে বলতাম যে আনুভূমিক বরাবর নৌকার বেগের উপাংশ হচ্ছে 3 আর যে দ্বারা বোঝায় উলম্ব বরাবর উপাংশ হইতো 4 যদি হইতো আর কি। বাট এখন যেহেতু 3i ক্যাপ + 3j ক্যাপ, ইট মিনস আনুভূমিক বরাবর নৌকার বেগের উপাংশ হচ্ছে 3, উলম্ব বরাবর নৌকার বেগের উপাংশ হচ্ছে 3। আশা করি এতটুকু সবাই বুঝছো। প্রথম প্রশ্ন, নদীর সমতলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো। এই সমতলের লম্ব বরাবর একটা একক ভেক্টর বের করতে বলতেছে। আচ্ছা, আমরা জানতাম দুইটা ভেক্টরে যদি আমরা ক্রস করি, ধরো এখানে যদি আমরা v × u করি তাহলে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে লম্ব ভেক্টর, এবং লম্ব ভেক্টর বের করার পর আমাদেরকে যেটা করতে হবে লম্ব একক ভেক্টর বের করতে হবে। এখানে u × v অথবা v × u আসলে যে কোনো একটা করলেই হবে, কারণ এখানে জাস্ট ওই কিসের কথা বলা আছে যে সমতলের লম্ব বরাবর একক ভেক্টর। আচ্ছা, তাহলে সমতলের লম্ব বরাবর যদি একক ভেক্টর বের করি, সমতল এর লম্ব বরাবর একক ভেক্টর বের করতে হবে, একটা করলেই হবে, আসলে এখানে কাটার কোনো সুযোগ নেই। চাইলে তোমরা u × b অথবা b × u দুইটাই করতে পারো। চলো আমরা u × b করি, কারণ b × u করলে এটা নিচের দিকে চলে যাবে, যদিও করলে কাটবে না,
ইউ ক্রস বি করি। চলো, বোঝাই যাচ্ছে ইউ থেকে বি এর দিকে যদি ঘুরাই তাহলে স্ক্রুটা বাইরের দিকে আসবে, তাই আমরা এটা করতে যাচ্ছি। তাহলে ধরো আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দিলাম। ইউ যে ভেক্টরটা আছে, ইউ ভেক্টরটা মানে হচ্ছে জাস্ট 2i ক্যাপ, তার মানে এটার মান 2, বাকিগুলো নাই মানে 0। সিমিলারলি ভি যে ভেক্টরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3i 3j, আর এটা হচ্ছে কে হচ্ছে 0। আবার বলতেছি, তোমরা মনে হয় এই কথাটা বুঝো নাই যে আমরা ইউ ক্রস ভি নিব নাকি ভি ক্রস ইউ নিব। আমি যেটা বুঝতেছিলাম যে যদি ভি ক্রস ইউ নেই, এটা যেহেতু ভি, তাহলে এইদিকে যদি একটা স্ক্রুরে ঘুরাই এটা আসলে ভিতরের দিকে ঢুকবে, মানে তল বরাবর ভিতরের দিকে হয়ে যাবে। এখন তল বরাবর ভিতরের দিকে হলে কিন্তু অসুবিধা নাই, এটাও লম্ব, তল বরাবর ভিতরের দিকেও লম্ব বোঝায়। আবার ইউ থেকে যদি ভি এর দিকে ঘুরাই তাহলে একটা স্ক্রুরে ঘুরালে এটা বাইরের দিকে ঘুরে আসবে, এটা সুন্দর হবে তুলনামূলক, তাই আমরা ইউ ক্রস ভিটা করতে যাচ্ছি। তো এখন যদি আমরা এটা নির্ণায়কের মান বের করতে যাই, আমরা জানি কি, প্রথমে আই ক্যাপ দিলাম, তার সারি কলাম বাদ দিয়ে দিলে পরে এটাও 0 এটাও 0, তার মানে আই ক্যাপ থাকবে না, এটা বাদ। তারপরে দিলাম ধরো মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ দেওয়ার পর দেখা যাবে তার সারি এবং কলাম যদি বাদ দিয়ে দিই 2 × 0 3 × 0 এটাও 0, জে ক্যাপও থাকবে না, তাহলে থাকবে শুধু কে ক্যাপ। কে ক্যাপ দেওয়ার পর এটা যদি গুণ করে দিই, বাদ দিয়ে দিই, তার সারি কলাম যদি বাদ দিয়ে দিই 3 × 6 -0, তাহলে আনসার আসতেছে আলটিমেটলি 6 কে ক্যাপ। এই যে দেখো আমরা আনসারটা পেয়ে গেছি, আনসারটা আসতেছে 6 কে ক্যাপ। এখন যেটা আসছে এটার আসলে লম্ব একক ভেক্টর বলে না, এটা হচ্ছে লম্ব ভেক্টর। এখন যদি আমাদেরকে লম্ব একক ভেক্টর বের করতে হয় তাহলে আমরা যেটা করব, এই যে 6 কে ক্যাপ, এই 6 কে ক্যাপে 6 দ্বারা ভাগ করে দেবো। কেন? কারণ আমরা জানতাম যে কোনো একটা ভেক্টরে ক্রস করার পর যা আসে এটা হচ্ছে লম্ব ভেক্টর, আর কোনো একটা ভেক্টরে তার মান দিয়ে ভাগ করে দিলে যা আসে এটার বলা হয় লম্ব একক ভেক্টর। এই যে তাহলে আমরা পেয়ে গেছি লম্ব একক ভেক্টর। আর আমাদেরকে ঠিক এটাই বের করতে বলতেছিল, লম্ব বরাবর একটি একক ভেক্টর নির্ণয় করো। আশা করি এতটুকু বুঝছো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, উদ্দীপক অনুসারে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর তীরে পৌঁছাবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমি এত ঝামেলা বাতাতে যাচ্ছি না বাবা, একটা হচ্ছে কোণে নিক্ষেপ, একটা হচ্ছে একটা নির্দিষ্ট কোণে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে যে সোজা যাচ্ছে। তো তোমাদেরকে আমি একটু আগে কি বলছিলাম, যে তারা যে নৌকার বেগের ইকুয়েশন দিয়ে দিচ্ছে 3i + 3j ক্যাপ, তুমি এখান থেকে কি বুঝবা? এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে নৌকার যে বেগ মানে ভেলোসিটি অফ বুট, যেটা এই ভেলোসিটি অফ বুটের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে আনুভূমিক বরাবর, একটা হচ্ছে উলম্ব বরাবর। যেহেতু 3i ক্যাপ 3j ক্যাপ এটা দ্বারা ও আনুভূমিক বরাবর যাচ্ছে মানে 3, আর এই পরের 3 দ্বারা ও উলম্ব বরাবর যাচ্ছে, এটা হচ্ছে 3। তাহলে নদী পার হচ্ছে কোনটা দিয়ে, এই আনুভূমিক দিয়ে নাকি উলম্ব দিয়ে? অবশ্যই উলম্ব দিয়ে। এই যে ক্যাপের যে সহগটা থাকবে এই অংশটা দিয়েই এই নদীর প্রস্থ মানে ডি পরিমাণ জায়গাও কভার করতেছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই প্রথম যে নৌকাটা যাচ্ছে মানে যে ডি বরাবর রওনা দিল, তার যদি নদী পার হতে প্রয়োজনীয় সময় বের করতে বলা হয় তাহলে আমরা জানতাম টি = ডি ডিভাইডেড বাই মানে ডি পরিমাণ জায়গা যে বেগ দিয়ে অতিক্রম করতেছে। তাহলে এই চিত্রটা ভালো করে খেয়াল করে দেখো, এই যে ডি পরিমাণ জায়গা ও পার হচ্ছে কিন্তু 3 দিয়ে, এই ভেলোসিটিটা দিয়ে, তাহলে আনসার হবে ডিরেক্ট 3। কেন 3 হয়েছে আবার একটু শোনো। এখান থেকে 3i এবং 3j দ্বারা বোঝানো হচ্ছে নৌকাটা অ্যাকচুয়ালি রওনা দিছে এডি বরাবর, কিন্তু এই এডি এর 3i দ্বারা বোঝানো হয় এক্স এক্সিস বরাবর উপাংশটা হচ্ছে 3, আর 3j দ্বারা বোঝানো হয় ওয়াই এক্সিস বরাবর উপাংশটা হচ্ছে 3। তাহলে এই ডি পরিমাণ জায়গা মানে এই যে 2.5 কিলোমিটার, এই 2.5 কিলোমিটার পথ ও পাড়ি দিচ্ছে কোনটা দিয়ে? জে এর সহগ দিয়ে। তাহলে জে এর সহগ কত? 3। তাহলে আনসার আসবে 2.5 / 3। তাহলে 2.5 ডিভাইডেড বাই যদি 3 দিয়ে দিই তাহলে আনসার আসবে 0.833। যেহেতু এটা কিলোমিটার হিসাব করা হয়েছে এবং ব্যাগটা হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে আমাদেরকে একটু ঝামেলা করতে হবে। ঝামেলাটা হচ্ছে এটা অবশ্যই মিটারে নিতেই হবে, কারণ ব্যাগটা দিচ্ছে মিটার পার সেকেন্ডে আর এটা দিচ্ছে 2 কিলোমিটারে। তাহলে চলো এটা আগে একটু মিটার নিয়ে নিই। তাহলে ইনটু হচ্ছে এখানে 1000 দিয়ে দিলাম, আর ডিভাইডেড বাই 3 দিলে যা আসে তাই। তাহলে 2500 ডিভাইডেড বাই 3 আনসার আসবে 833.33 সেকেন্ড। চাইলে এটা মিটার নিয়ে নিতে পারো, এটা সুন্দর আসবে আশা করি মিটার নিলে পরে। আনসার আসবে 13.88 মিটার। এটা কার জন্য? যে এ ডি বরাবর রওনা দিছে। আচ্ছা এখন আসো, যে এ বি বরাবর রওনা দিছে তার জন্য কি আসবে? যে এ বি বরাবর রওনা দিছে ইট মিনস ও 90 ডিগ্রি কোণে রওনা দিছে, এবং 90 ডিগ্রি কোণে রওনা দেওয়ার মানে হচ্ছে ও ন্যূনতম দূরত্বে নদী পার, ন্যূনতম সময়ে নদী পার হবে। তোমাদের মনে আছে কিনা যে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি বা লম্ব বরাবর রওনা দেয় ইট মিনস ও ন্যূনতম সময়ে নদী পার হচ্ছে। 90 ডিগ্রি কোণে রওনা দিলেই সবচেয়ে তাড়াতাড়ি নদীটা পার হওয়া যায়, এবং এটারই বলে আমরা ন্যূনতম দূরত্ব নদী পার। এই ন্যূনতম দূরত্ব নদী পারের ক্ষেত্রে যখন টাইম বের করতে বলা হয় তখন টাইম বের করার ডিরেক্ট ইকুয়েশন হচ্ছে টি = আমি এটা একটু আলাদা করে রাখি, এটা বলা হয় টি মিনিমাম, টি = ডি ডিভাইডেড বাই ভি অফ বি, মানে ভেলোসিটি অফ বুট চলে আসবে ডি। তাহলে ডি আর ভেলোসিটি অফ বুট যেটা এটা আসবে 3² + 3²। সো তোমাদের এখন প্রশ্ন থাকতে পারে এটা কোথা থেকে আসলো? আচ্ছা
নৌকার বেগ তারা দিয়ে দিচ্ছে 3i + 3j। তাহলে চলো বেগের মান বের করি। বেগের মান কীভাবে বের করতে হয়? i ক্ষেপের সহগের বর্গ প্লাস j ক্ষেপের সহগের বর্গ। একটা ভেক্টরের মান তো এইভাবে বের করা হয়। আর বেগের যে মান এটারই আসলে বলা হয় দ্রুতি। তাহলে এই যে বের হচ্ছে এটা কি বের হচ্ছে? দ্রুতি বের হচ্ছে। √3² + 3² মানে 8 9 9 18 18 আমরা 3√2 বলতে পারবো। আচ্ছা, এই যে দ্রুতি। এখন তারা কিন্তু এখানে স্পষ্টতই বলে দিছে যে এবি বরাবর একই দ্রুতিতে চালানো হয়, একই দ্রুতিতে চালানো হয়। এখন এই যে একই দ্রুতি বলতে বোঝানো হয় তার বেগের মানটা আসলে সেম রয়ে গেছে। তার মানে বেগের মান যা এখানে এই ঠিক একই দ্রুতিতে এটা চালানো হয়েছিল। বেগের মানটা যা, এটার যে বেগের মান এবং ওইটার যে বেগের মান মানে দ্রুতি এটা সেম আছে। তাহলে এখন ভেলোসিটি অফ বুট সমান তো হচ্ছে, যেহেতু এই দিকে রওনা দিছে মানে এবি বরাবর 90 ডিগ্রি কোণে রওনা দিছে, তাহলে ডিরেক্ট নৌকার বেগ চলে আসবে। তাহলে নৌকার বেগ কিসের সমান বলছে? এই নৌকার দ্রুতি আর আগেরটার দ্রুতি সেম। তাহলে দাঁড়ালো ডি এর মান হচ্ছে 2500 আর এটা আসবে 3 × √2 3√2। তাহলে 2500 ডিভাইডেড বাই 3√2। তাহলে আনসার আসবে 589.25 সেকেন্ড। এটা যদি মিটার নেই ডিভাইডেড বাই 60, আনসার আসবে 9.8 মিনিট। তাহলে মাত্র 9.8 মিনিটেই ও এটা পার হয়ে যেতে পারবে। তাহলে দেখো যে এ বি বরাবর রওনা দিছে ও অবশ্যই তাড়াতাড়ি পৌঁছাবে এবং তার সময় লাগবে হচ্ছে 9.8 মিনিট, এবং যে এ ডি বরাবর রওনা দিছে তার লাগবে 13.88 মিনিট। মানে তাহলে কে আগে পৌঁছাবে? যে এ বি বরাবর রওনা দিবে। আমি এখান থেকে একটা জিনিস তোমাদের বলে রাখতে চাচ্ছি যে এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি ধরে নাও অন্য কোনো দিকে রওনা দিছে এবং একজন ব্যক্তি সোজা রওনা দিছে, মনে রাখবা যে সোজা রওনা দিছে বা লম্ব বরাবর রওনা দিছে ও সবচেয়ে আগে পৌঁছাবে। কোনো রকমের ক্যালকুলেশন ছাড়াই বলে দেওয়া যায় যে এবি বরাবর মানে সোজাসুজি রওনা দিবে ও অবশ্যই সবার আগে নদী পার হবে অন্যজনের তুলনায়। আশা করি বুঝছো। চলো আমরা পরবর্তী প্রশ্ন যাই। এখানে বলা আছে ক ব্যক্তি এবং খ ব্যক্তি, এটা সিলেট বোর্ড 2016 এর প্রশ্ন। ক ব্যক্তি এবং খ ব্যক্তি দুইজনেই 20 নিউটন বলে টানতেছে নৌকাটা। যদি ক ব্যক্তি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে গুণ টানে তবে বলের আনুভূমিক উপাংশ নির্ণয় করো। মানে এই যে ক ব্যক্তি মানে প্রথম ব্যক্তি দুইজনেই তো 20 নিউটন বলে টানতেছে, তো বলতেছে ওই যে আনুভূমিকের সাথে যদি 45 ডিগ্রি কোণে টানে, তাহলে দেখো এটা কিন্তু আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে টানতেছে ধরে নিচ্ছি, তাহলে আনুভূমিক উপাংশটা কত আসবে? এটা খুবই সহজ। বলের পরিমাণটা 20 নিউটন, তাহলে তার একটা আনুভূমিক উপাংশ আছে, তার একটা উলম্ব উপাংশ আছে। সো তারা আবার বলে দিচ্ছে যে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে টানতেছে। আমরা জানি ভেক্টরের উপাংশের বিভাজিত হওয়ার নিয়ম অনুযায়ী 20 যদি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে টানে তাহলে এই 20-এর আনুভূমিক বরাবর উপাংশ আসবে 20 cos 45 ডিগ্রি। আর আমরা জানতাম cos 45 এর মান আছে 1/√2, তাহলে দাঁড়াইলো আনসার আসবে 20 ডিভাইড বাই √2, 20 ডিভাইডেড বাই √2। 20 ডিভাইডেড বাই √2 যদি চাপি তাহলে আসবে 14.14 মানে 114.14 নিউটন। তাহলে আনুভূমিক বরাবর এই বলের যে উপাংশ মানে 20-এর যে আনুভূমিক উপাংশ এটা আসবে 14.14 যদি কোণের মানটা আনুভূমিকের সাথে 45 হয়। আশা করি এতটুকু বুঝছো। পরের প্রশ্নটা হচ্ছে যদি ক ব্যক্তি এবং খ ব্যক্তি একই বলে নৌকা দুটিকে টানে তবে কে সহজেই নৌকাটিকে চালনা করতে পারবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা ঠিক আগের কনসেপ্টটা অনুযায়ী আমরা একটু আগে পড়ে আসছিলাম এমন যে একই বলে কিন্তু যার রশিটা যত লম্বা হবে তার কোণের পরিমাণটা কিন্তু তত বেড়ে যাবে। তোমাদেরকে এই চিত্রটা ভালো করে খেয়াল করে দেখো যে একটা নৌকা সামনে আগাবে কিসের জন্য? অবশ্যই আনুভূমিক উপাংশের জন্য। কারণ এই ক্ষেত্রে একজন ব্যক্তি পাড়ে উঠে যে নৌকাটা টানে এই সিস্টেমটাকে বলা হয় গুণ টানা। তো গুণ টানার মেইন উদ্দেশ্য হচ্ছে যেন নৌকাটা তাড়াতাড়ি সামনে আগায়, এবং নৌকাটা তাড়াতাড়ি সামনে আগাবে তখনই যদি তার আনুভূমিক বরাবর বা সামনে আগানোর জন্য যে বল, এই বলের পরিমাণ যত বেশি আসবে নৌকাটা তত দ্রুত সামনে আগাবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আনুভূমিক বলের পরিমাণটা যেন বেশি হয়। এখন ক ব্যক্তি মানে প্রথম যে ব্যক্তি, এই ব্যক্তি যদি 45 ডিগ্রি কোণে টানে তাহলে তার আনুভূমিক উপাংশের পরিমাণ হতো, এটা আমরা এখানে বের করে রাখছি। এখন দ্বিতীয় ব্যক্তি যদি তার চেয়ে লম্বা একটা রশি নিয়ে টানে, রশিটা লম্বা হওয়ার জন্য একটু খেয়াল করে দেখো তো কোণের পরিমাণটা কি আগের তুলনায় 45-এর তুলনায় কি একটু ছোটো হয়ে গেছে না? তাহলে এই যে কোণটা ছোটো হয়ে গেল, তাহলে আনুভূমিক বরাবর একই বলের পরিমাণটা সেম, যে একই বলে বল চেঞ্জ করতে হবে না, কিন্তু বল একই থাকা সত্ত্বেও থিটার মান তো কমে গেছে। তাহলে অবশ্যই এফ cos থিটাটা কমে যাওয়াতে এফ cos থিটাটা কিন্তু একটু বৃদ্ধি পাইছে, এটা কিন্তু একটু বড় হয়ে গেছে। কারণ থিটা কমে গেলে কিন্তু cos থিটা বেড়ে যায়। তাহলে অবশ্যই তার আনুভূমিক বরাবর উপাংশটা বেড়ে গেছে এবং তার জন্য নৌকাটা আগের তুলনায় একটু দ্রুত বেগে সামনে আগাবে। এবং এটাই বলে দেওয়া আছে যদি ক ব্যক্তি একই বলে নৌকা দুটিকে টানে তবে কে সহজে নৌকাকে চালনা করতে পারবে? উত্তর হচ্ছে দ্বিতীয় ব্যক্তি মানে খ ব্যক্তি নৌকাটারে সহজে চালনা করতে পারবে। এই কথাগুলো গুছাই একটু লিখে দিও। থিটা কমে গেলে
এইবার শুরু করবা, রশিটা লম্বা হলে কি হয়, থিটাটা কমে যায়, থিটা কমলে কি হবে, কস থিটাটা বেড়ে যাবে, কস থিটাটা বেড়ে যাওয়ার জন্য নৌকাটা একটু দ্রুত সামনে আগাবে, ইট মিনস অসহজেই নৌকাটার সামনে নিয়ে যেতে পারবে। আশা করি বুঝছো। চলো পরবর্তী প্রশ্নে যাই। এখানে সেম চিত্রে এবিসি তিনটা রশিতে বলের পরিমাণ 300 নিউটন, ইট মিনস এটা বলে দেওয়া দরকার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই যে এবিসি তিনটা দেখতে পাচ্ছ, তিনোটাতেই বলের পরিমাণ 300 নিউটন, এটা মাদ্রাসা বোর্ড 2017। তিনোটাতেই বলের পরিমাণ 300 নিউটন, মানে এখানেও 300, এখানেও 300, এখানেও 300। কিন্তু পার্থক্যটা হচ্ছে আনুভূমিকের সাথে প্রথম যে মানে এজে রশিটা আছে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, বি রশিটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে এবং সি রশিটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, মানে বলের পরিমাণটা সেম না। আশা করি বুঝছো। প্রথম প্রশ্ন দেখি, নৌকার গতির দিকে লব্ধি বলের পরিমাণ নির্ণয় করো। গতির দিকে মানে কোন দিকে, এই গতির দিক মানে তো আনুভূমিকের দিকে, তাহলে এই আনুভূমিকের দিকে মোট বলের পরিমাণটা বের করতে বলতেছে। তার মানে প্রত্যেকটা বলের আনুভূমিক উপাংশ বের করে যোগ করে দিলেই হয়ে যাবে, কারণ নৌকাটা সামনে আগায় অবশ্যই আনুভূমিক বলের জন্য। তাহলে এখন যদি আমরা লব্ধি বের করতে যাই, চলো এ যে বলটা মানে এখানে যে 300 নিউটন বল, এখানে যে 300 নিউটন বল, এখানে যে 300 নিউটন বল, এই প্রত্যেকটা 300 নিউটন বলের জন্য এই আনুভূমিক বরাবর উপাংশ কতটা যদি বের করতে হয়, তাহলে আমরা প্রথমে যেটা করতে পারি, চলো এই প্রথম এর দিকে যে 300 নিউটন, এই 300 নিউটন বলের জন্য কোনটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে তার আনুভূমিক বরাবর উপাংশ কত আসবে, আনুভূমিক বরাবর উপাংশ আসবে 300 ইন্টু কজ 30 ডিগ্রি। এই 45-এর জন্য কত আসবে, 300 ইন্টু কজ 45 ডিগ্রি। সি এর জন্য যে কোনটা, এটা কত আসবে, 300 ইন্টু কজ 60 ডিগ্রি। এখন যদি আমরা সবগুলো যোগ করে দিই, তাহলে আমরা মোট বলের পরিমাণটা পেয়ে যাব। এটা কি বল আসতেছে, যে বলটা নৌকাটারে সামনে আগায় নিয়ে যাচ্ছে, মানে আনুভূমিক বরাবর বেগ, মানে যেটারে বলা যেতে পারে গতি সৃষ্টিকারী বল। তাহলে তিনটা কেন যোগ করা লাগতেছে একটু শুনো। আমাদেরকে জানতে চাচ্ছিল নৌকার গতির দিকে লব্ধি বলের পরিমাণ। লব্ধি বলের পরিমাণ মানে হচ্ছে প্রথমটার জন্য যে বল, দ্বিতীয়টার জন্য যে বল এবং তৃতীয়টার জন্য যে বল, আনুভূমিক বরাবর বল, সবগুলা সমষ্টি বা লব্ধি জানতে চাচ্ছে। তাহলে শুধু এটার পরিচয় কি, এটা হচ্ছে এর জন্য, মানে এই যে 300 নিউটন বল এর কোণের মান 30 ডিগ্রি, তার আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে বি এর জন্য আনুভূমিক বরাবর উপাংশ, এটা হচ্ছে সি এর জন্য আনুভূমিক বরাবর উপাংশ। তাহলে লব্ধি আসবে তিনটার সমষ্টি সমান। এখন যদি তুমি ক্যালকুলেটর চাপো, দেখো 300 তো কমনে আসতেছে, তাহলে আসবে cos 30 মানে হচ্ছে √3/2, এটা আসবে 1/√2, আর পরেরটা আসবে হাফ। এই তিনটা যোগ করে দিলে যা আসে, ইন্টু 300 দিলে যা আসে তাই। আমি একটু করে দিই, √3/2 প্লাস 1/√2, 1/√2 প্লাস আবার হাফ ইন্টু হচ্ছে 300, তাহলে প্রায় 621 কত। আমার কাছে মনে হচ্ছে যে তোমরা নিজে নিজে চাইপা দেখো না কত আসে। আশা করি বুঝে গেছো। লাস্টের প্রশ্ন, প্রযুক্ত বলের কত শতাংশ কার্যকর হচ্ছে, এটা বের করতে হবে। গাণিতিকভাবে বিশ্লেষণ করো, এবিসি তিনটি রশির মধ্যে কোন রশি টেনে বেশি গতি সৃষ্টি করা যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে ধরে নিতে পারি আমরা দুইটা প্রশ্ন আছে এবং খুবই সুন্দর একটা প্রশ্ন, কত শতাংশ কার্যরত হচ্ছে। আমি আবার এটা একটু ক্যালকুলেটর চাপতে চাচ্ছি, না হলে একটা ভুল হলে আবার সব ভুল হয়ে যাবে, পরেরটা এটার আনসারটা লাগবে আমার। তাহলে ফার্স্টে √3/2 প্লাস 1/√2 প্লাস 0.5 ইন্টু 300, একদম ঠিকঠাক আছে, 621.93, মানে কি আনসার আসতেছে 621.93 নিউটন। এখন তোমরা একটু ভালো করে বুঝো যে এই বলটা আসলে কি বের হয়েছে। এই যে আমরা বলটা বের করলাম, এটা আসলে কি, এই বলটা হয়েছে এত নিউটন বল আমাদের নৌকাটারে সামনে আগায় নিয়ে যাচ্ছে, এই বলটাই কার্যরত হচ্ছে নৌকাটারে সামনে আগানোর জন্যে। কিন্তু তিনজন ব্যক্তি তো এই যে এবিসি তিনটা রশি প্রত্যেকেই তো 300 করে বল দিচ্ছিল, তাহলে এখানে মোট বলের পরিমাণ কত, 300 করে আছে, মোট বলের পরিমাণ আসতেছে 900। তাহলে এখানে মোট প্রযুক্ত বলের পরিমাণ 900, কিন্তু 900 নৌকাটারে সামনে আগায় নিয়ে যাচ্ছে না, এই 900-র একটা অংশ সামনে আগায় নিয়ে যাচ্ছে। যেমন
এ যে ব্যক্তি ও যে 300 নিউটন দিচ্ছে তার মধ্যে এতটুকু কার্যরত হচ্ছে, এটা সামনে আগায় নিয়ে যাচ্ছে, বাকিটুকু অন্যদিকে চলে যাচ্ছে, উলম্ব দিকে, বাকিটুকু কোথায় যাচ্ছে এখন প্রশ্ন করে না। সিমিলারলি বি যে ব্যক্তি 300 নিউটন দিচ্ছে তার যে 45 ডিগ্রি কোণে টানতেছে তার এই অংশটা নৌকাটার সামনে আগায় নিয়ে যাচ্ছে, তার সি যে ব্যক্তি তার এই অংশটা নৌকাটার সামনে আগায় নিয়ে যাচ্ছে, তার মানে মোট এতটুকু বল কার্যরত হচ্ছে। এখন যদি আমাদের শতাংশ বের করতে হয় তাহলে কি বের করতে হবে? আচ্ছা একটু দেখো, এটা কতর মধ্যে? এটা হচ্ছে 900-র মধ্যে। তাহলে 900-র মধ্যে কতটুকু কার্যরত হচ্ছে আমি একটু ভেঙেই লিখতে চাচ্ছি। 900 নিউটনের মধ্যে কার্যরত হচ্ছে 621.93। তাহলে একের মধ্যে কত হচ্ছে? তাহলে একের মধ্যে হচ্ছে 621.93 ডিভাইডেড বাই 900। তাহলে 100-র মধ্যে কত হচ্ছে? যেহেতু শতাংশ বের করতে হবে 100, তাহলে 100 নিউটনের মধ্যে কত কার্যরত হচ্ছে? 621.93 ডিভাইড বাই 900 ইন্টু হচ্ছে 100। তাহলে কী আসতেছে দেখো, 621.93 ডিভাইডেড বাই 900, সরি 621.93 ডিভাইডেড বাই 900 ইন্টু 100%, ইন্টু 100। তাহলে আনসার আসতেছে আমি একটু এখানে লিখি 69, আনসার আসতেছে 69.10%। তার মানে এখানে মোট যতটুকু বল দেওয়া হচ্ছে তার মধ্যে 69.10% কার্যরত হচ্ছে মানে হচ্ছে এই এত পার্সেন্ট বল নৌকাটারে সামনে আগানোর জন্য ব্যবহৃত হচ্ছে, আর বাকিটুকু হয়তো তার উল্লম্ব উপাংশের জন্য নৌকাটা ডানে বামে সরতেছে। তাহলে কার্যরত হচ্ছে 69.10%। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন হচ্ছে এবিসি তিনটি রশ্মির মধ্যে কোন রশ্মিটি টেনে বেশি গতি সৃষ্টি করতে পারবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভাই এটা তো আমরা এতক্ষণ যাবত আলোচনা করতেছিলাম, যার কোণের মান যত কম তার আনুভূমিক বরাবর বলের পরিমাণ তত বেশি আসবে। তাহলে লাস্টের প্রশ্নটা, এটা আসলে দুটো আলাদা প্রশ্ন, আমি এক জায়গায় করে দিছি। তো আমাদেরকে যেটা করতে হবে, তুমি আলাদা আলাদাভাবে একটু প্লিজ এইভাবে লিখে দাও যে প্রথম যে বলটা আছে, প্রথম বলটা কত? 300, আনুভূমিকের সাথে কত কোণে? 30 ডিগ্রি কোণে। এই যে 30 ডিগ্রি কোণে, তাহলে এই 300-এর মধ্যে তোমাদের মনে আছে কিনা এই অংশটা গতি সৃষ্টির জন্য ব্যবহৃত হবে। কারণ এ যে ব্যক্তি তার যে 300 নিউটন বল তার জন্য গতি সৃষ্টিকারী বলের উপাংশটা হচ্ছে 300 ইন্টু cos 30, এবং দ্বিতীয় যে বল মানে দ্বিতীয় যে ব্যক্তি বি বল তার জন্য আনুভূমিক বরাবর উপাংশটা আসবে 300 ইন্টু cos 45, কারণ কোণের পরিমাণটা হচ্ছে 45, এবং তৃতীয় ব্যক্তির আনুভূমিক বরাবর বলের পরিমাণটা আসবে 300 ইন্টু cos 30। তোমরা আলাদা আলাদা ক্যালকুলেটর হিসেবে দেখতে পারো এই বলের পরিমাণটা আনুভূমিক বরাবর এই উপাংশটা সবচেয়ে বেশি, এটা তার চেয়ে কম, এটা আরও সবচেয়ে কম। তাহলে এটা যেহেতু সবচেয়ে কম, তাহলে সি ব্যক্তির আনুভূমিক বরাবর গতি সৃষ্টিকারী বলের পরিমাণ সবচেয়ে কম হবে, আর এ ব্যক্তির আনুভূমিক বরাবর গতি সৃষ্টিকারী বলের পরিমাণটা সবচেয়ে বেশি হবে। আশা করি এতটুকু বুঝছো। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলা আছে দুইটা চিত্র দেওয়া আছে, একটা এই যে কর্ণটা হচ্ছে পি, আর এই যে এখানে কর্ণটা হচ্ছে পি, আর এখানে কর্ণটা হচ্ছে কিউ। এটা পি, এটা কিউ, আর এখানেও সেম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে একটা ত্রিভুজের দুইটা বাহু, এটা চিত্র বি, এটা চিত্র এ, আর পি বলের পরিমাণটা দেওয়া আছে, কিউ বলের পরিমাণটা এখানে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, চিত্র বিতে চিত্র যে বি দেখতে পাচ্ছ, পি ও কিউর মধ্যবর্তী কোণ, সরি এখানে প্রশ্নটা ভুল হয়ে গেছে একটু টাইপ করতে, বিতে পি ও কিউ এর বিতে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা তো খুবই সহজ। আমরা একটু যদি বলি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে থিটা ইজ ইকুয়াল হচ্ছে cos ইনভার্স উপরে দুইটা ডট গুণফল মানে পি ডট কিউ, আর নিচে হচ্ছে পি এবং কিউ এর আলাদা মান। তাহলে থিটা ইজ ইকুয়াল কি আসবে দেখো, cos ইনভার্স। আমরা যদি পি ডট কিউ করি মানে তার সাথে যদি তারে ডট করি, তাহলে আমরা জানি আই ক্যাপের সাথে আই ক্যাপের সব 4, এই যে 4 আর 2 গুণ হলে কত আসবে 8, দেন -3 আর +5 -15, দেন 2 আর -2 মিলে হইলো -2। তাহলে দাঁড়াইলো নিচে উপরে কিছু একটা আসতেছে, আর নিচে পি এর মান এবং কিউর মান আলাদা আলাদা বসাতে হবে। তো আমরা যদি পি এর মান এবং কিউর মান আলাদা আলাদা বসাই, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এবং দ্বিতীয় ভেক্টরটার মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এইভাবে আমরা মানটা বের করে নিতে পারবো। তাহলে cos ইনভার্স উপরে কি আসতেছে দেখো, 8 - 17, 8 - 17 মানে হচ্ছে -9, আর নিচে আসতেছে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট ওভার মানে রুট ওভার 29 ইন্টু 25 যোগ 4 যোগ 25 যোগ 4 যোগ 1 মানে রুট ওভার 30। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেটার চাপি কত চাপবো? আচ্ছা আমি একটু আগে রুট ওভার 29 ইন্টু রুট ওভার 30, দেন -9 ডিভাইডেড বাই আনস, দেন cos ইনভার্স আনস 100
দুইটার মাত্রার মধ্যবর্তী কোণ আসতেছে 107.76। তোমরা জাস্ট এই ফর্মুলাটা একটু মনে রাখো, দেন যা যা আছে ঠিকঠাক মতো বসাও, আনসার চলে আসবে। লাস্টের প্রশ্ন, চিত্র এর সামান্তরিকের ক্ষেত্রফল এবং চিত্র এ বি এর ত্রিভুজের ক্ষেত্রফল কি একই হবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে পি কিউ হচ্ছে দুইটা কর্ণের কি জানি বলে, দুইটা কর্ণ। এই যে পি হচ্ছে, এটা হচ্ছে একটা কর্ণ, কিউ হচ্ছে আর একটা কর্ণ। আর এখানে হচ্ছে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, ত্রিভুজের দুইটা বাহু। তো ক্ষেত্রফল সেম হবে কিনা এটা কীভাবে বের করবো? তোমাদের মনে আছে কিনা আমি একটু মনে করাই দিই, এটা বাদ। যে যখন একটা সামান্তরিকের দুইটা কর্ণ দিয়ে তারা ক্ষেত্রফল বের করতে বলা হয়, তখন ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু পি ক্রস কিউ। তাহলে তোমার পি ক্রস কিউ এর মান আর কি? তাহলে তোমার উদ্দেশ্য বা তোমার এখন করতেটা হবে কি, তোমার এখন করতে হবে যে হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান বের করতে হবে। কারণ পি ক্রস কিউর মান কীভাবে বের করা যায়? এটা সামান্তরিকের জন্য, কিন্তু একটা সামান্তরিকের দুইটা কর্ণ যখন দেওয়া থাকে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে কি লিখবো? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এবং পি যে ভেক্টরটা আছে, পি ভেক্টরের মান আই ক্যাপের সহগ কত? 4 -3 দেন 2, আর পরটাতে কি আসবে? 2 5 -1। এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা কি করতে পারবো? হাফ ইন্টু পি ক্রস কিউ দিয়ে, এই যে হাফ ইন্টু পি ক্রস কিউ দিয়ে এখান থেকে একটা হাফ ইন্টু এই ভেক্টর, এখানে একটা ভেক্টর আসতেছে সামথিং আই ক্যাপ, সামথিং জে ক্যাপ, সামথিং কে ক্যাপ, তুমি তার মান বের করে দিবা। এটি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আমি আর করতেছি না, এইসব অনেকবার করা হয়ে গেছে। এবং পরবর্তীতে যখন ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকে, ত্রিভুজের দুইটা বাহু যখন দেওয়া থাকে, তখন যদি আমাদের ক্ষেত্রফল বের করতে বলে, তখনও আনসার আসে কিন্তু হাফ ইন্টু পি ক্রস কিউ। তোমাদের মনে আছে কিনা? তাহলে সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া তাহলেও হাফ ইন্টু পি ক্রস কিউ, এবং ত্রিভুজের দুইটা বাহু দেওয়া তাহলে হাফ ইন্টু পি ক্রস কিউ। তোমরা যারা পড়ছো একাডেমিকে তারা যাই সূত্রটা দেখতে পারো। তাহলে এখন আমার কথা হচ্ছে যে পি ভেক্টর আর কিউ ভেক্টর সেম, এখানে এটার ক্ষেত্রফল মানে হাফ পি ক্রস কিউ, এখানের ক্ষেত্রফল মানে হাফ পি ক্রস কিউ, তাহলে তো আনসার সেম আসবেই। এখন আমার মনে হয় এই সৃজনশীলে তোমাদের যেটা করতে হবে, যেহেতু উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলছে, তোমাকে আবার ওই দুইবারই করতে হবে। আমরা জানি সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু পি ক্রস কিউ। সিমিলারলি আমরা জানি যে ত্রিভুজের দুইটা যদি কি দেওয়া থাকে, দুইটা বাহু দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু পি ক্রস কিউ। এই দুইটা দিয়ে তোমাদের বের করতে হবে। দুইটা দিয়ে বের করে দেখবা যে আনসার সেম আসতেছে, এখানে না আসার কিছু নাই। পরবর্তীতে দুটি পাখি আকাশে উঠছে, দুটা পাখি আকাশে উঠতেছে, তাদের অবস্থান ভেক্টর ও এবং অবি দ্বারা নির্দেশ করা হয়। এখানে অ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 20 30 10, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 30 40 10। আচ্ছা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ দিয়ে দিছে। ও এবং অবি ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো ও এবং অভিভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বের করতে হয়, তাহলে ফার্স্টে তো আমাদের ও এবং অভিভেক্টরটা বের করতে হবে। এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে আমাদেরকে যদি ও ভেক্টরটা বের করতে হয়, ও ভেক্টরটা হচ্ছে 20 30 10 যেহেতু, তাহলে 20 ইন্টু আই ক্যাপ, আমরা জানি প্রথমটা এক্স নির্দেশ করে, আর এক্স মানে হচ্ছে আই ক্যাপ, প্লাস 30 মানে ওয়াই মানে জে ক্যাপ, আর 10 হচ্ছে কে ক্যাপ। তাহলে এত আই ক্যাপ এত জে ক্যাপ। আবার সিমিলারলি যদি আমরা অভিভেক্টরটা বের করতে যাই, এটা হচ্ছে 30 আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ। এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের হওয়ার সূত্রটা কি? থিটা ইকুয়াল হচ্ছে কজ ইনভার্স, দুইটার গুণফল করবা, ও এ ডট ও বি, আর নিচে হচ্ছে ও এর মান ডট বি এর মান, পি ডট কিউ আর পি কিউ আর কি। তোমাদের আশা করি মনে আছে। এখান থেকে আমি আর করতে যাচ্ছি না, প্লিজ এখানে আগে এই দুইটারে ডট করে উপরে লিখো, এটার মান আর এটার মান আলাদা আলাদা নিচে বসাও, চাপলে যা সে তাই। পরে অভিভেক্টর কর্তৃক সৃষ্ট কোণ বের করা সম্ভব কিনা? আচ্ছা সরি, এবি ভেক্টর কর্তৃক। এখানে আসলে প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে। প্রশ্নটা হয়েছে এবি ভেক্টর কর্তৃক অক্ষত্রয়ের সাথে সৃষ্ট কোণ বের করা সম্ভব কিনা, এটা বের করতে বলতেছিল। কর্তৃক, আমি এখানে কথাটা লিখে দিই, অক্ষত্রয়ের সাথে, অক্ষত্রয়ের সাথে সৃষ্ট কোণ বের করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এবি ভেক্টরটা বের করতে হবে। এই তোমাদের কি মনে আছে যে এবি ভেক্টরের মানে হচ্ছে বি এর অবস্থান থেকে এ এর অবস্থানটা মাইনাস করে দিতে হবে। তাহলে আমি যদি এখানে একটু এবি ভেক্টরটা লিখতে যাই, তাহলে কি লিখবো? 30 থেকে 20, বি থেকে কিন্তু এ মাইনাস করতে হবে, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হয়। তাহলে 30 - 20 আই ক্যাপ প্লাস 40 - 30 ইন্টু হচ্ছে জে ক্যাপ,
আর কে ক্যাপ লিখতে হবে না, 10 থেকে 10 গেলে পরে 0, 10 - 10 কে ক্যাপ মানে 0, তাহলে এখানে আসতেছে 10 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। এখন কে ক্যাপ যেহেতু নাই মানে হচ্ছে মানে 0 ইন্টু কে ক্যাপ আর কি। এখন তোমাদের মনে আছে কিনা যে কোনো একটা ভেক্টর এক্স ওয়াই জেড এর সাথে কতটুকু কোণ উৎপন্ন হয় এটা বের করার যে সূত্র, কোনো একটা ভেক্টর এক্স ওয়াই জেড এর সাথে যে কোণ উৎপন্ন হয় এটা বের করার যে সূত্র, যে ধরুন আমরা যদি থিটা অফ এক্স লিখি, থিটা অফ এক্স সমান কি আসে, cos ইনভার্স উপরে আসে আই ক্যাপের সহগ ডিভাইডেড বাই ওই পুরো ভেক্টরটার মান, পুরো ভেক্টরটা মানে কি এবি যে ভেক্টর আছে তার মান। তাহলে আমাদের এই যে এবি ভেক্টর ও এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন হচ্ছে এটা যদি বের করতে হয়, তাহলে ফার্স্টে উপরে লিখতে হবে আই ক্যাপের সহগ ডিভাইডেড বাই এই পুরো ভেক্টরটার মান লিখতে হবে নিচে, cos ইনভার্স এটা চাপলে পরে যা আসে এটাই হচ্ছে থিটা অফ এক্স। সিমিলারলি যদি ওয়াই অক্ষের সাথে কোণ বের করতে হয় যেটা হচ্ছে থিটা অফ ওয়াই, তাহলে আমাদের যেটা করতে হবে জে ক্যাপের সহগ বাই পুরো ভেক্টরটার মান। সিমিলারলি আমরা যদি বলি থিটা অফ জেড যদি বের করি তাহলে কে ক্যাপের সহগ ডিভাইড বাই পুরো ভেক্টরটার মান। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চিত্রটা একটু খেয়াল করে ভালো করে। এখানে এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। পি ভেক্টরের মানটা দিয়ে দিচ্ছে 4i প্লাস 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। কিউ ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 5k ক্যাপ। আচ্ছা, উদ্দীপকের আলোকে থিটা এর মান নির্ণয় করো। তো আমাদের এই যে থিটা মান বের করতে বলছে, তো আমরা ফার্স্টেই পি ভেক্টরের মান বের করে ফেলবো। পি ভেক্টরের মান কীভাবে বের করা যায়, পি ভেক্টরের মান বের করার সূত্র হচ্ছে আগে আমাদের পুরো আলফাটা বের করতে হবে, সরি প্রথমেই থিটাটা বের করতে পারবো না, আলফাটা বের করতে হবে। তো আলফাটা কীভাবে বের করা যায়, আলফা মানে হচ্ছে পি এবং কিউর পুরোটার মধ্যবর্তী কোণ। তাহলে আলফা যদি বের করতে হয় আলফা সমান হচ্ছে cos ইনভার্স উপরে করতে হবে দুইটা ডট। উপরে দুইটা ডট মানে কি, উপরে দুইটা ডট মানে হচ্ছে পি এর সাথে কিউর যদি ডট করি তাহলে 4 এর সাথে 2 মানে হচ্ছে 8, দেন প্লাস 3 এর সাথে 5 মানে হচ্ছে 15, আর নিচে তাদের আলাদা আলাদা মান পি এর মান আর কিউর মান। পি এর মান হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আর পরটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। দেখি আলফাটা কত আসে। আলফা ইজ হচ্ছে cos ইনভার্স ওই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আর কি, 8 যোগ 15 মানে উপর আসতেছে 23, আর নিচে হচ্ছে এটা হচ্ছে 5 ইন্টু 25 আর 2 29, 25 আর 4 29, তাহলে 23 ডিভাইডেড বাই 5 ইন্টু রুট ওভার 29 cos ইনভার্স আনস মানে আলফার মানটা আসতেছে 31.32 ডিগ্রি। এখন যদি থিটা বের করতে হয় তাহলে আমরা tan থিটার ফর্মুলা দিয়ে বের করতে পারবো। tan থিটা ইজ ইকুয়াল টু আমরা জানতাম যার সাথে অ্যাঙ্গেল, এটা যেহেতু পি এর সাথে যেহেতু অ্যাঙ্গেলটা বের হচ্ছে তাহলে ফার্স্ট এখানে পি লিখে দিব, উপরে আসবে কিউ সাইন আলফা প্লাস কিউ কজ আলফা। আমি আর বের করতেছি না, প্লিজ সবাই একটু এখানে মান বসাও। এই যে আলফার মান বের করে দিচ্ছি, কিউর মান পি কিউর মান এখান থেকে বের করে নাও। এই যে পি এর মান এখান থেকে আসবে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, বুঝেই যাচ্ছে এটা আনসার আসবে 5, আর কিউ এর যে মান এটা আসবে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে রুট ওভার 29, দিলে যা আসে তাই। এখানে মান বসাই দাও, টিটার মানটা চলে আসবে। তারপরের প্রশ্ন হচ্ছে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল ও এ বি, ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এর সমষ্টি সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফলের সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভাই সমান হবে মানে 100% হবে মনে হচ্ছে আর কি। একটু দেখো কি হয়েছে, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ মিলেই তো এই সামান্তরিক, তাহলে আমাদের কমন সেন্স তো বলে দুজন সমান হতে হবে, কিন্তু আবার এটা গাণিতিকভাবে বিশ্লেষণ হতে বলতেছে। তাহলে গাণিতিকভাবে বিশ্লেষণ হলে কী করা যায়, আচ্ছা একটু দেখো তো, এটা যদি পি ভেক্টর হয় তাহলে উপরেরটা পি ভেক্টর কিনা, অবশ্যই পি ভেক্টর। আবার এদিকেটা যদি কিউ ভেক্টর হয় এটা অবশ্যই কিউ ভেক্টর, কারণ এই দুজন তো সমান্তরাল, তাদের মানও তো সেম, তাহলে তাদের দিকও সেম মানও সেম, তাহলে এই দুজন কিউ। আবার এই দুজনও তো সেম, তাদের মানও সেম দিকও সেম, তাহলে এটা পি হলে এটাও পি। এখন আমরা যেটা জানি যে একটা সামান্তরিকের যদি দুইটা বাহু দেয়া থাকে, সন্নিহিত বাহু একটা পি একটা কিউ, তাহলে এই সামান্তরিক পুরোটার যখন ক্ষেত্রফল বের করতে বলবে তোমার কাজ হচ্ছে জাস্ট পি ক্রস কিউ এর মান বের করে দাও। পি ক্রস কিউ এর মান বের করে দিলে যা আসে তাই, তাহলে তুমি লিখবা পি ক্রস কিউ বের করে তুমি সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। পরবর্তীতে তোমাকে যেটা করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল একবার বের করতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল একবার বের করতে হবে। এবং ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু, আচ্ছা এখানে নর্মাল ইন্টু দিলেই হবে, হাফ ইন্টু পি ক্রস কিউ। তাহলে আমরা হাফ ইন্টু পি ক্রস কিউ দিয়ে কী বের করবো, ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখা যাবে যে তুমি যখন ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা তখনও তুমি সূত্র দিবা হাফ ইন্টু পি ক্রস কিউ, আবার যখন উপরেরটার ক্ষেত্রফল বের করবা তখন আবার হাফ ইন্টু পি ক্রস কিউ। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ওই যে হাফ পি ক্রস কিউ করে দুইটার ভেক্টরের মান বের করতে হবে। এই মডুলাস সাইন দ্বারা তো বোঝায় পি ক্রস কিউ এর মান,
পি ক্রস কিউ এর মান বের করবা, তাহলে এটার ক্ষেত্রফল আসবে, এটার ক্ষেত্রফল আসবে, দুইটা সমষ্টি আসবে। আর এদিকে তুমি আলাদা করে তো সামান্তরিকের ক্ষেত্রফল একবার বের করবাই, বের করার পর দেখবা যে অবশ্যই সেম আসবে। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো। আমরা আশা করতেছি ভেক্টরে এর বাইরে দেখে আর কিচ্ছু আসবে না। এবং যদি তাও তোমাদের কোনো প্রশ্নে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি হয়তো ওইগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো।